বাংলা কথা লাইভে আপনাদের সকলকে স্বাগতম। বাংলা কথা, আমাদের কণ্ঠে আপনার কথা। বাংলা কথা সঙ্গতির কথা বলে, অসঙ্গতির কথা বলে, মানুষের কথা বলে। সেই জন্য আমাদের সঙ্গে সংযুক্ত থাকতে আমাদের পেজটি লাইক করুন, সাবস্ক্রাইব করুন। বাংলা কথা লাইভের আজকের আলোচনার বিষয় আলো আসবে এই গ্রুপের প্রত্যাশা। নিশ্চয়ই আপনারা প্রত্যেকে আমাদের আলোচনার বিষয় থেকে বুঝতে পারছেন যে আমরা আজকে এখানে আলো আসবে এই গ্রুপ নিয়ে আলোচনা করব। এ নিয়ে আমাদের সঙ্গে কথা বলবার জন্য, আলোচনা করবার জন্য উপস্থিত রয়েছেন রোকেয়া প্রাচী, অরুণা বিশ্বাস, যারা নিজ নিজ কর্মক্ষেত্রে এক একজন উজ্জ্বল তারকা। আমার আর আলাদা করে তাদেরকে পরিচয় করিয়ে দেবার কোনো দরকার নেই। তারা নারী শক্তির প্রতীক এবং আদর্শ। রোকেয়া দি, অরুণা দি, তোমাদের দুইজনকেই স্বাগতম আমাদের বাংলা কথা লাইভে। ধন্যবাদ। ধন্যবাদ, শুভেচ্ছা। জয় বাংলা। আমি জয় বাংলা। আমি আমাদের আলোচনার বিষয়বস্তুতে চলে যাই। আমি একটু প্রথমে অরুণাদির কাছে জানতে চাইবো যে অরুণাদি, আলো আসবি নামে একটি হোয়াটসঅ্যাপ গ্রুপে তুমি সংযুক্ত ছিলে। সেখানে সংযুক্ত থাকবার কারণে বিগত 4-5 মাসে আমরা অনেকেই জানি, হয়তো এখানের অনেক দর্শকরা জানেন না, কিংবা কেউ কেউ হয়তো জেনে থাকতেও পারেন, যে তোমাকে যেই লাঞ্ছনা গঞ্ছনা এবং যে ধরনের কিছু মানে খারাপ সময় পার করতে হয়েছে, সেটা নিয়ে যদি তুমি আমাদের উদ্দেশ্যে এবং দর্শকদের উদ্দেশ্যে তোমার অভিজ্ঞতাটা তুলে ধরতে। হ্যাঁ, ধন্যবাদ। দীপান্বিতা, এখানে প্রাচীও আছে। মানে প্রাচী আছে এই কারণেই বললাম যে প্রাচী সম্পূর্ণটা সময় আমার সাথেই ছিল আর কি। কোনো মানুষ ছিল না, মানে কেউ না আমার পাশে। প্রাচী আর একজন ছিল, সত্যি কথা বলি, সাবা। ওরা দুজনই আমাকে খুবই মেন্টাল যে সাপোর্টটা আর কি দিয়েছে। সো ওটাতে না যাই, বিষয়টা হচ্ছে যে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ সারা ওয়ার্ল্ডেই তো প্রত্যেকেরই এরকম হাজার হাজার কোটি কোটি লক্ষ লক্ষ মিলিয়ন মিলিয়ন গ্রুপ আছে। তার কাজের ক্ষেত্রে, তার ব্যক্তিগত স্বার্থে, বা কোনো ইভেন্টের কারণে, বা তাদের সুযোগ সুবিধা, মানে এক একজনের সাথে এক একজনের এক একটা আহ যোগাযোগের কারণেই হয়তো এত ফোন করার তো এখন সময় নেই মানুষের। তো জাস্ট একটা মেসেজ দিয়ে দিল যে তুই ওইদিকে আয়, তুই এদিকে আসবি, এইটা সেই কারণেই আলো আসবে গ্রুপটা আসলে খোলা হয়েছিল। এই গ্রুপে আসলে কোনো রকম উদ্দেশ্য না, জাস্ট আমরা সবাই ফ্রেন্ডস, সমমনা। আমরা যারা বাংলাদেশকে ভালোবাসি, যারা জয় বাংলাকে ভালোবাসি, তাদেরকে নিয়ে একটা গ্রুপ করা হয়েছিল। সো গ্রুপটা করা হয়েছে, কিন্তু ওই যে আমরা যে বিটিভিতে গেলাম তার একদিন আগেই গ্রুপটা খোলা হয়েছিল। এখানে হয়তো অনেকেই ছিল, এখানে একদিন দুদিন আগে খোলা হয়েছিল। সো সেখানে আমাকেও সম্পৃক্ততা, মানে সম্পৃক্ত করা হয়েছিল। So, আমি কিন্তু একবার বেরিয়ে গেছি, যে এত জুনিয়ররা আছে, পরে আবার দেখলাম যে অনেক সিনিয়ররাও আছেন যারা অনেকেই চুপই ছিলেন। তো আমরা কিছু কথা বলেছি কি, এখানে কোনো মানে কারো বিরুদ্ধে কথা বলা, বা কারো কাউকে আক্রমণ করা, বা কোনো মানে সন্ত্রাসী কর্মকাণ্ড, এগুলো কিছু ছিল না। জাস্ট কে কিভাবে কোথায় যাবে সেটার যোগাযোগ। আর কিছু ছিল ইনফরমেশন, যে দেখা গেছে এখানে প্রাসঙ্গিক ভাবেই বলি, ধরো এই 15, 16, 17 বছর এই যে একই কথা বারবার, কোথায় ছিলাম, কেন ছিলাম, কথা বলতে পারি নাই, এই যে বিষয়গুলো যারা বলছে, তারাই কিন্তু একটা সাংঘর্ষিক আহ দল তৈরি করেছিল আমাদের সাথে তাদের। কিন্তু আসলে আমাদের সাথে তাদের আমরা মনে করি নাই তারা আমাদের অপোনেন্ট। আমরা তো দেশের পক্ষে কাজ করতে চেয়েছি, বা করছি, করব, এবং ছাত্রদের পক্ষেই ছিলাম, প্রত্যেকেই ছাত্রছাত্রীদের পক্ষেই কথা বলেছি। কিন্তু এইটাকে আমরা যা বলেছি, আমি বা প্রাচী বা আরো অন্যান্য যারা ছিল, সবাই যারা কথা বলেছে, প্রত্যেকে কিন্তু ছাত্রছাত্রীদের পক্ষেই কথা বলেছে। কিন্তু এইটাকে ওরা কোনোভাবেই পাবলিশড হতে দেয়নি পাবলিকের সামনে, কোনো কারণে। এবং কারা এটার পেছনে, কারা ছিল, কি উদ্দেশ্যে ছিল, আমরা জানি না। তো ওইখানে 4 তারিখে আমি আর প্রাচী ছিলাম প্রেস ক্লাবে ছিলাম, এবং খুবই ভয়ানক অবস্থা তখন বাংলাদেশের মব। তখন প্রাচী বলল, দিদি আপনি বেরিয়ে যান। আমি চলে গেছি, গাড়ি নিয়ে আসতেছি। আসার সময় হঠাৎ দেখি যে বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হাসপাতালে আগুন, এবং স্ক্রল যাচ্ছে যে ছাত্র নামধারী কিছু সন্ত্রাসী, আবারও বলি, ছাত্র নামধারী কিছু সন্ত্রাসী, তারা প্রিটেন ডাক্তার নার্স সেজে তারা হসপিটালে ঢুকে গেছে। হসপিটালে রুগীরা চিৎকার করছে, ডাক্তাররা চিৎকার করছে, নার্সরা চিৎকার করছে,
তারা কেউ বেরোতে পারছে না, এবং যারা সত্যিকারের ডাক্তার এবং নার্স তারা কেউ হাসপাতালে ঢুকতে পারছে না। তখন এটা জ্যোতি আমাদের আরেকজন সহকর্মী, সে লিখেছে যে ওখানে মেধাবীরা, জামাত শিবিরের মেধাবীরা কাউকে ঢুকতে দিচ্ছে না। হাসপাতালের বাইরে গণমাধ্যম কর্মী, ফায়ার সার্ভিস সবাই স্ট্যান্ড বাই, এবং পুলিশদের তখন সমানে মারতেছে, পুলিশটা ছিল না তখন। তো তখন আমি লিখেছি, একজন সচেতন নাগরিক হিসেবে লিখেছি, গরম জল দিলেই হয়, কারণ যখন ছত্রভঙ্গ করতে হয় সারা পৃথিবীতে নিয়ম হয় তুমি ঠান্ডা জল দাও, মানে দেশ অনুযায়ী। এখন শীতকালে যদি কানাডাতে ঠান্ডা জল দেয় কোনো ছত্রভঙ্গ করার জন্য, এটা তো একটা শাস্তি, মানে ছত্রভঙ্গ হয়ে গেছে। আমি বলেছি গরম জল দিতে। অনেকে কালার জল দেয়, অনেকে রাবার বুলেট দেয়, এটা নিয়মের বাইরে তো আমি কোনো কথা বলি না। কিন্তু না, এইটাকেই করলো কি আমাদের এখন যে সচিব তার গ্যাং, তারা তো আসলে বাংলাদেশকে বিশ্বাস করে না। আমি বিশ্বাস করি, তারা বিশ্বাস করে না। তারা জয় বাংলা বিশ্বাস করে না, অথচ তারা জয় বাংলার সাথে থেকেছে, বাংলাদেশের সাথে থেকেছে, এবং আওয়ামী লীগের সাথে থেকেছে। এবং তারা বলছেও এখন যে আমরা নিজেদেরকে বাঁচানোর জন্য আমরা এদের সাথে ছিলাম। এরা, ওদের ছাত্ররা বলছে, উপদেষ্টা বলছে, এদের উপদেষ্টাই তো না, আপনি উপদেষ্টা, তো হ্যাঁ উপদেষ্টা মিন উপদেষ্টা, করছেন। হ্যাঁ উপদেষ্টা, এবং উপদেষ্টা তো বলেছে আমি 15 বছর ধরে এই চক্রান্তের সাথে ছিলাম। সে নিজে কিন্তু বলেছে এই চক্রান্তের সাথে ছিলাম। সো এখন দেখো, আমাকে ওইখানে দেখেছে যে আমি ফিল্মের অ্যাক্ট্রেস, অবভিয়াস আমাকে সবাই চেনে, আমাকে রিক্সাওয়ালা চেনে, আমাকে ট্যাক্সিওয়ালা চেনে, আমাকে একটা শিক্ষিত ডাক্তার চেনে, আমাকে ডক্টরেট পার্সোনালিটি চেনে, আমাকে সারা পৃথিবীতে মোটামুটি অনেকেই চেনে, মানে 17 কোটি মানুষের মধ্যে 16 কোটি লোক চেনে, হয় চেহারায় চেনে বা নামে চেনে, এবং আমার বাবা মার পরিচিত। তারা মনে করেছে এই মানুষটা শুদ্ধ সংস্কৃতি কর্মী, একে অ্যাটাক করা যায়, এবং আমি সনাতন ধর্মের মানুষ। এটা ওরা স্টাডি করেছে, করে ওরা আমাকে প্রত্যেকটা জিনিস কেটে দিয়েছে, এবং অনবরত ওরা ছাত্রছাত্রীদের উপরে গরম জল দিতে বলেছেন অরুণা বিশ্বাস। এইটা যে কত বড় একটা অনৈতিক, অনিয়ম, নিয়ম বহির্ভূত কাজ। তুমি কিন্তু কারো ব্যক্তিগত হোয়াটসঅ্যাপে ঢুকে তুমি কারো ব্যক্তিগত চ্যাট দেওয়াটা প্রথম ক্রাইম। এটা কিন্তু মামলা হতে পারে, আন্তর্জাতিক পর্যায়ে মামলা হতে পারে, হতেই পারে। এবং এই যে 3 মাস সারা বাংলাদেশের মানুষ যে পরিমাণ খেপে গেছে, শোনো, বাংলাদেশের মানুষ খেপছে এটা নিয়ে কিন্তু আমার কোনো মাথা ব্যথা নাই, কারণ তারা অধিকাংশই অবুঝ, লেখাপড়া জানে না, হুজুগে বাঙালি, যাদের জন্য আজকে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এত কিছু করলেন, তার ছোট লোভ সামলাইতে পারলো না, তার বাথরুমে যে বাথরুম, এটা একটা পরম শান্তি, বাথরুম করতেছে, তার বিছনার মধ্যে শুয়ে আছে। এরা তো, তোরা তো শুইতেও পারবি না এই বিছনার মধ্যে। আর মানে তাদের যে লোভ, তাদের যে মানে গ্রিডিনেস, এইটা আমি দেখলাম যে আমাদের মধ্যে কি ঘেন্ন লোভ কাজ করে, যে অন্য মানুষের ওইটা আছে, ওইটা আমার নাই, আমার ওইটা ভোগ করার জন্য ওইখানে যে আমাকে মানে পিপি করতে হবে, আমার ঘেন্না লাগে পেচ্ছাপটা বলতে, এনিওয়ে পিপি করতেছে, মানে কি অঙ্গভঙ্গি বদনা চুরি আমাদের। করেছে। হ্যাঁ, এটা খুবই খুবই মানে আসলে আমার না, যে জিনিসটা সেটা আমি ধরি কিভাবে, আমি ধরবো কেন? তাহলে আমরা কত বড় বীর বাঙালি বলো। আচ্ছা গেল, আমাদের শিল্পীরা, ধরো যেই মেয়েটা, আমার বাবা নাই, আমার মা নাই, আমি এতিম, আমি অমুক, আমি তমুক বলে সারাদিন আমার কান ব্যান 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 করছে। আমার, আমি সবাইকে বলছি আমার ছবিতে, আমার নাটকে কাজে নিচ্ছি, সেও দেখি আমাকে মানবিকতা শিখাচ্ছে। আপনি ভারতেশ্বরী হোমসের স্টুডেন্ট, আপনার মানবতা নাই? আরে তোর কাছ থেকে আমার মানবতা শিখতে হবে, তোর কাছ থেকে, যার নিজের কোনো মানবতা নাই, মিথ্যা কথা বলতেছে, অনবরত অনবরত মিথ্যা কথা বলতেছে। সোহরাব হোসেন দোদুল আমাকে হুমকি দেয়, তুমি এটা কি লিখলা? সে জানে যে তার আত্মীয় অলরেডি উপদেষ্টা হয়ে গেছে। হোয়াট দ্য হেল ম্যান! মুজিবুর রহমান প্রডিউসার আমাকে বলে আপনি কানাডায় বসে বসে এই করছেন, চক্রান্ত করছেন। কি চক্রান্ত? হোয়াট ইজ দ্য হেল? আমি আমার বোধের কথা লিখবো না? এবং নাগরিক হিসাবে এটা একটা মানুষের অধিকার, দেশে যে কোনো একটা রাজনৈতিক দলের আসলে সমর্থন করতেই পারে। এটা শোনো, গণতান্ত্রিক আমি অধিকার। আমি নাটক, সিনেমা, থিয়েটার, যাত্রার মাধ্যমে যদি সোশ্যালি অ্যাওয়ারনেস তৈরি না করে আমরা যদি বিকৃত যৌনাচার ছোটদের মধ্যে ছড়িয়ে দেই, এবং অশ্লীল অশ্রাব্য বাক্য, এইটা পৃথিবীর সবচেয়ে বড় ক্রাইম। তুমি ইচ্ছা করলেই কানাডায় দাঁড়ায় সেক্স করতে পারবা না। নো, এটা সেক্স ফ্রি কান্ট্রি, বাট ইউ হ্যাভ নো রাইট টু ডু দ্যাট ইন ফ্রন্ট
of the other people. You have no rights. So এই যে লিটনের ঘরে কন্ডম নিয়ে কন্ডম খালি, ফ্ল্যাট খালি, এইটা হচ্ছে ক্রাইম। কারণ কি, তুমি এইটার মাধ্যমে সহজভাবে মানুষের মধ্যে ঢুকিয়ে দেওয়া যায়। ছোট ছোট বাচ্চারা বোঝে না, তাদেরকে সুস্থ শুদ্ধ সংস্কৃতি দেওয়ার বদলে যে বিকৃত যৌনাচার এবং অশ্লীল অশ্রাব্য শব্দ যে আজকে যে উচ্চারণ করবার সাহস পেয়েছে। তুমি আমার অপোনেন্ট হতে পারো। আমি এটা বললাম, ধরো খালেদা জিয়া, উনি হয়তো, আমি ওনার হয়তো মতবাদ বিশ্বাস করি না, আমি শ্রদ্ধা নিয়ে বলছি। আমি লাস্ট পার্সন, আমার ফ্যামিলি আমাকে এটাই শিখিয়েছে, শিষ্টাচার। আমি ওনাকে কখনো অশ্রদ্ধা করব না। এই শিষ্টাচারটা আমাদের দেশে নাই, এবং তার জন্য এরা দায়ী, যারা আজকে সংস্কৃতির নামে অপসংস্কৃতি করছে। তাদের জন্য আমি বলি যে মানুষ যেন জাগরিত হয়, মানুষের যেন জাগরণ হয়। নিশ্চয়ই হবে। এখন এই অনুষ্ঠানের মাধ্যমে প্রাচীর কাছে অনেক থ্যাংক ইউ, যে আমি অনেক মানসিক ভাবে ভারসাম্যহীন হয়ে যাচ্ছিলাম। আমাকে ক্রমাগত ভাবে মানুষ আমাকে পোড়ায় মারবে, আমাকে অ্যাসিড দিবে, আমাকে গরম জল দিয়ে সেদ্ধ করে ফেলবে, আমাকে রেপ করবে, যেসব কথা আমাকে বলেছে, আমি ওদের কথা মাইন্ড করিনি, ওদের কথা মনে করিনি। ওরা তো অবলা, ওরা বোঝে না, ওদের শিক্ষা নাই, পারিবারিক শিক্ষা নাই। কিন্তু আমাদের শিল্পী নামক ভয়ানক কিছু মানুষ, এরা মোমে না, আমাকে বলতেছে আমি তোমাকে কি আনফ্রেন্ড করলাম। মোমে না, যে নাকি 15 বছর মানে গভর্নমেন্টের টাকা নিয়ে নাটক করেছে মুক্তিযুদ্ধের পক্ষের, একক নাটক। আমি আশ্চর্য হয়ে গেছি। প্রাচীদি, তোমার কাছে একটু জানতে চাইবো একটা বিষয়, যে তুমিও আসলে আলো আসবে এই গ্রুপে ছিলে, এবং সেখানে আসলে আমাদের অনেক সিনিয়র, শুধু সিনিয়র নয়, আমাদের বেশ আমি বলবো যে উচ্চপদস্থ নেতাকর্মীরাও ওখানে ছিলেন। এখানে থাকবার কারণে কিংবা পরবর্তীতে আমরা দেখেছি শুনেছি 32 নম্বরে তোমার উপরে একটি ভয়াবহ আঘাত হয়েছে। কিন্তু জঘন্য ভাবে একজন নারী রাজনৈতিক কর্মীর উপরে আঘাত হয়েছে। আহ, এই যে তোমার উপর আঘাত হলো, কিংবা আরো নানান রকমের সমস্যার সম্মুখীন তুমি হলে, তো তুমি কি এই যারা সিনিয়ররা আছেন বা অন্য যাদের আসলে উচিত ছিল আমাদেরকে এক ধরনের একটা সাপোর্ট শেল্টার দেয়া, সেই ধরনের কোনো সাপোর্ট শেল্টার, সহযোগিতা, স্ট্রেংথ তুমি কি পেয়েছো কিনা? আসলে আজকে আমরা যেখানে দাঁড়িয়ে আছি, আমরা সবাই একই অন্ধকারের মধ্যে তলিয়ে যাওয়া মানুষ। আমরা পরস্পরকে নিয়ে সাহস করে আশায় বুক বেঁধে। তো প্রথমত আলো আসবের জায়গা থেকে শুরু করি। আলো আসবে গ্রুপটা যখন স্ক্রিনশটটা পাস হলো, তার আগেই তো 32 নম্বরের ঘটনা। তো 32 নম্বরে যখন আমার উপরে হামলা হলো, তারপর মামলা, এবং আমাকে নিয়ে মিছিল হচ্ছিল, মানববন্ধন হচ্ছিল, দু একজন পণ্ডিত ব্যক্তি আমাকে গালমন্দ করে ভিডিও করলেন। তো তখন আমি দেখলাম যে আমাদের, তুমি যেটা বললে যে আমাদের অনেক বড় মানুষরা, আমাদের অগ্রজরা ছিলেন আমাদের সাথে, বা যদি বলি যে এই মানে সাংস্কৃতিক পরিমণ্ডলে আমাদের যারা অগ্রজ আছেন, তো সেখানে আসলে আমি তেমন আওয়াজ পাই। এখন ধরো দীপান্বিতা, শুধু আমার উপরে হামলা হয়েছে সেটা আমি বাদই দিলাম, যে আমি একজন, ধরেই নিচ্ছি সাধারণ মানুষ বা সাধারণ রাজনৈতিক কর্মী বা সাধারণ, কিন্তু আমি বলছি এটা তো আসলে 15ই আগস্ট বঙ্গবন্ধুকে নিয়ে সম্পর্কিত একটি আয়োজন ছিল। বঙ্গবন্ধুকে শোক জানাতে, শ্রদ্ধাঞ্জলি জানাতে আমরা সেখানে উপস্থিত হয়েছিলাম। কাজেই হামলাটা শুধু আমাকে নয়, হামলাটা হচ্ছে আমাদের মানে চেতনার উপরে আঘাত। সেই যে 14ই আগস্ট, 15ই আগস্ট, মানে সকল, মানে আমাদের কর্মীরা, আমাদের সংস্কৃতি জনরা, অনেকেই যারা চেষ্টা করেছেন 15ই আগস্ট করতে যেতে, আহত হয়েছেন। আমি নিজে অনেকদিন আত্মগোপনে এখনো আছি। তো আমি দেখিনি আমাদের কাউকেই কোনো সমবেদনা জানাতে, কেউ আসেনি সমবেদনা জানাতে। অল্প কয়েকজন সমবেদনা জানিয়েছে, হ্যাঁ সমবেদনা জানিয়েছে আপামর জনসাধারণ।
সমবেদনা জানিয়েছে সাধারণ মানুষ, সমবেদনা জানিয়েছে যে মানুষগুলো আমাদের জয় বাংলাকে ভালোবাসে, বঙ্গবন্ধুকে ভালোবাসে, শুদ্ধ সংস্কৃতিকে ভালোবাসে, সেই মানুষরা প্রতিবাদ জানিয়েছে, সমবেদনা জানিয়েছে, প্রতিরোধ প্রতিবাদ এখনো চলছে। কিন্তু আমাদের যে মানুষগুলোর উপরে আমরা সবসময় নির্ভর করতে চেয়েছি, বা যে মানুষগুলোকে আমরা সারা জীবন দেখেছি আওয়ামী লীগের সাথে ছিলেন, বা সুবিধা নিয়েছে কথাটা আমি উচ্চারণ করতে চাই না, বা আমরা যাদেরকে দেখেছি বড় হয়েছি, যাদেরকে ভেবেছি যে তারা আমাদের অগ্রজ, তারাই হয়তো একটা ভূমিকা নেবেন, কোন একটা বিবৃতি দেবেন, সেটা আমরা পাই, এটা আমাদের দুর্ভাগ্য। তারপর সেই জন্যই বললাম যে আমি আমার ব্যক্তিগত হামলা মামলা বা সেই জায়গাটায় আমি পাইনি, 15ই আগস্ট নিয়ে পাইনি, জয় বাংলা বঙ্গবন্ধুকে নিয়ে পাইনি। এসব কোনো জায়গাতেই আসলে কারো কোনো সমবেদনা বা প্রতিরোধ প্রতিবাদের কণ্ঠস্বর আমরা পাইনি, সমর্থন বা আমাদেরকে সাহসও কেউ যোগাই। তারপর যখন আলো আসবে স্ক্রিনশট ফাঁস হলো, সেখানে আমরা 160 জন 165 জনের মতো ছিলাম, এবং সেখানে আমাদের শ্রদ্ধাভাজন, আমাদের থিয়েটার, টেলিভিশন, সিনেমা, সংস্কৃতি সবাই ছিলেন পুরোটা ব্যক্তি। এবং সেই আলো আসবে স্ক্রিনশট গুলো যখন ফাঁস হলো, মানে ওখানকার কেউ গাদ্দারি করে ফাঁস করে দিয়েছে, আমরা জানি কারা করেছে, সময় আসলে নাম প্রকাশ করা হবে। তো তারপরে যে ঘটনাগুলো ঘটলো, অরুণাদি ভিকটিম হলেন, আরো দু একজন, আমার যেহেতু ওখানে কোনো বক্তব্য ছিল না, শুধুমাত্র আলো আসবের জন্য আমাকে কিছু বলা হয়নি, কিন্তু আমারই সহকর্মীরা দু একজন আমার শরীরে কোথায় আঘাত সেটা দেখতে চেয়েছে। আমার মনে হলো যে আমি যে যতটা হামলায় যতটা না আঘাত পেয়েছি, আমার শরীরের আঘাত দেখাতে হবে, এই প্রশ্নটা যখন আমারই পরিচিত মানুষগুলো, আমার পরিচিত মেয়ে শিল্পী, ছেলে শিল্পী, তারা যখন করেছে, তখন আমার মনে হয়েছে যে ওকে আমি ডেকে বলবো, এসে দেখো আমার পিছে কটা আঘাত, আমার উরুতে কটা আঘাত, আমি তাদেরকে দেখাবো, ওরা দেখবে। তো এই হচ্ছে আমাদের প্রাকৃতিক পরিমণ্ডলের সংস্কৃতি জঞ্জাল। তো আলো আসবেনি তাদের যে বক্তব্য, তারা যে সমস্ত কথাবার্তা বলেছে, আমি গণমাধ্যমে কথা বলেছিলাম যে তারা অরুণাদিকে যেমন বলেছে আমাকে মামলা দিয়ে থানায় নিয়ে রিমান্ডে নিয়ে আমাকে থেরাপি দিতে হবে। তো মানে যা যা বলা যায়, এসব অশ্রাব্য কথা অনলাইনে জনগণের সামনে আর বলা যায় না। অশ্রাব্য কথাবার্তা কিন্তু ফেসবুকে লিখেছে অত্যন্ত দর্পে পরিচিত জনরাই। আসলে অপরিচিত মানুষরা কিন্তু এসব কথা বলে হচ্ছে পরিচিতরা। কারণ এই পরিচিত মানুষগুলোকে কিন্তু আমি 16 বছর ধরে আমরা দেখেছি, আমাদের সাথে কাজ করেছে, আমি প্রডিউসার হিসেবে আমার নাটক বানিয়েছে, আমার নাটক অভিনয় করেছে, আমার সাথে কাজ করেছে, আমারও, আমার কাছ থেকে। তো এরা কিন্তু তাই করেছে, যে মানুষগুলোকে আমরা দেখেছি সমস্ত তথ্য মন্ত্রণালয় থেকে শুরু করে সমস্ত মিনিস্ট্রির সব ডকুমেন্টারি থেকে শুরু করে ছোট ছোট ফিল্ম সবই বানিয়েছে, সেটা বানিয়ে তাদের বড় বড় প্রতিষ্ঠান হয়েছে, সেটা বানিয়ে তাদের বাড়ি হয়েছে, গাড়ি হয়েছে, ছেলে মেয়ে মানুষ করেছে। সেই মানুষগুলো নীরব, কেউ বিকৃত ভাবে তার মানে আস্ফালন প্রদর্শন করছে। এখন এই যে আমাদের মানুষ কেন হোয়াটসঅ্যাপ গ্রুপ, তুমি আমি যে কথাটা বলছি এটা তোমার আমার ব্যক্তিগত একটা আলাপ হতে পারে, আরেকটা হচ্ছে আমরা আমাদের রাজনৈতিক মতাদর্শ নিয়ে আমরা একত্রিত হচ্ছি, সেখানে আমরা আমাদের কর্মপন্থা নির্ণয় করছি, আমরা আমাদের কাজ করছি। তো আমাদের কাজ তো গোপন, আমরা এটা এটা যদি হোয়াটসঅ্যাপ হয়, আমরা তো পাবলিকলি তো একটা হোয়াটসঅ্যাপ করে না, তো সেটা ফাঁস করে সেখানে ওইটুকু কথায় যাদের আজকে এত গাত্রদাহ হচ্ছে, তো এখন তো প্রতিদিনই কিছু না কিছু হলে, শীতের মধ্যে তো আমরা প্রায় দেখছি জল কামান তো চলছে, তো পুলিশ সচিবালয়ের কিন্তু সামনে বেধর, ছাত্রদের হ্যাঁ উপরে জল হ্যাঁ, কামান এটা নিউ দিয়েছে। মার্কেটের সামনে, সচিবালয়ের সামনে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমরা তো হর হামেশাই দেখছি পুলিশ পিটাচ্ছে, নিয়ন্ত্রণে আনবার জন্য পুলিশ পিটাচ্ছে, সেনাবাহিনী পিটাচ্ছে। আমার প্রশ্ন হচ্ছে, এখন আমাদের সেই উত্তেজিত অতি বিপ্লবী শিল্পীরা, দু একজনের নাম আমি বলি, আমার বলা দরকার। মানে আমি যখন দেখলাম যে বাঁধনরা কয়েকজন মিলে, সেখানে সাবেরি আলম আপা আছে, অর্ষা আছে, শরীফ সিরাজ,
এরা মোটামুটি একটা গ্রুপ ভীষণ উত্তেজিত আমাদেরকে নিয়ে, আমাদের শাস্তি দিতে। হ্যাঁ হ্যাঁ, আমার শাস্তি দিতেই খুব হবে জানতে আমাদের। ইচ্ছে করে, ফাঁসি হ্যাঁ ফাঁসি। দিতেই হবে, হ্যাঁ আমাদের তো, আমার খুব জানতে ইচ্ছে করে বাঁধন বা তাদের সকলের কাছে যে আমাদের কি শাস্তি হলে ওরা খুশি হোক। তো ওদের মানে ওরা যেভাবে ওরা সব ভেঙে দিতে চায়, সমস্ত কিছু, সমস্ত কমিটি ভেঙে দিবে, সমস্ত সংগঠন ভেঙে দিবে, সবকিছু ভেঙে চুরে ওরা নতুন করে সংস্কার করবে। বুঝলাম নতুন করে সংস্কার। এখন যে অনেক কিছু হচ্ছে, এখন ৭৭টা মেয়ে ২ মাসে ধর্ষিত হয়েছে। আমি শুধু নারীর কথাটাই বলছি, অন্য সবকিছু সাইড করে। এখন কেন বাঁধন, অর্ষা, সাবিরি আপা এবং অন্যান্যরা আরো বাকিরা তারা কেন কথা বলে? আমি খুব আশা করেছিলাম যখন আলো আসবে ফাঁস হয়েছে, মামুন ভাই, রামেন্দুদা, নূর ভাই, বাচ্চু ভাই, সুবর্ণা নাসিরুদ্দিন আপারা, ইউসুফ সিনিয়র বাচ্চু, যারা আছেন, ওনারা জীবনে কথা উনারা বলবে না ওনাদের উনারা সুবিধা ছাড়া। উনারা একটা স্ট্যান্ড নেবেন, উনারা বলবেন যে তোমরা এটা কি করছো। উনারাও কিন্তু আমাদের সাথে একই গ্রুপে ছিলেন, হুম হুম। ছিলেন। কিন্তু উনারা কোনো বিবৃতি দেন নাই। এখন উনারা বিবৃতি দেন না, উনারা ওই যে একটা কিছু আছে না যে আগুন লেগেছে পাশের বাড়িতে, মারছে পাশের বাড়ির ছেলেটি, আমার আমার দরজা তো বন্ধ। কিন্তু আমরা কিন্তু এই অগ্রজের কাছে এটুকু আশা করেছিলাম যে ওনারা আমাদের হয়ে কথা বলবেন যে তোমরা এটা কি বলছো। একই একই সাংস্কৃতিক পরিমণ্ডলের আমরা, তোমরা কি করে ওদেরকে শাস্তি দিতে চাও। ওরা ওদের রাজনৈতিক, আমরা আমাদের রাজনৈতিক আদর্শের জায়গায় কাজ করছি। আর ওরা তো সুখ করে 7 দিন হঠাৎ করে বিপ্লবী হয়েছে। এই বাঁধন বা অন্যরা সকলে তো আওয়ামী লীগের প্ল্যাটফর্মেই ছিল। আওয়ামী বাবা, লীগ থেকে তো ক্রিম সবই ওনারা নিয়েছে। প্রধানমন্ত্রীর নির্বাচনে কাছে আমার তারা ক্যাম্পেইন তো করেছে বাঁধন। নির্বাচন, আওয়ামী লীগের প্রধানমন্ত্রীর না জন্য কাছে শুধু, ক্যাম্পেইন দাঁড়াইতেই করেছে। না পারতো না না। শুধু নির্বাচনী ক্যাম্পেইন না, নির্বাচনী ক্যাম্পেইন শুধু না, ওই একদিনের বিষয় ছিল না। বছরে একদিনের জন্য তারা কিন্তু আওয়ামী লীগ আছে, তারা কিন্তু সারা বছর ব্যাপী বিভিন্ন কর্মকাণ্ডে সম্পৃক্ত থেকেছে প্রত্যেকেই। তো তারা যখন সম্পৃক্ত থেকেছে আমরা কিন্তু খুব প্রস্তুত সবাই মিলেমিশে কাজ করছি। তো তারা 7 দিনের মধ্যে হঠাৎ করে বিপ্লবী হলো এবং পরবর্তীতে তারা বলার চেষ্টা করেছে আসলে দীর্ঘদিন চক্রান্তে ছিল। এটা সরোয়ার ফারুকী বলেছেন যে তিনি দীর্ঘদিন চক্রান্তে ছিলেন। বাঁধনও দেখলাম একটা ইতে বলেছে উনি আসলে আওয়ামী লীগে এসছে একটা স্বার্থের জন্য। তো তার মানে যারা স্বার্থের জন্য বাংলাদেশ আওয়ামী লীগের বটবৃক্ষের ছায়া এসেছিল এবং তারপর অন্য নতুন ছায়ার সন্ধানে চেঞ্জ করে ফেললো নিজেকে, সেটা বেশি ক্রাইম নাকি আমি আমার জন্ম থেকে আমার আদর্শের জায়গায় যে রাজনৈতিক দলের সদস্য, আমার বাবা যে রাজনৈতিক দলের সদস্য, আমার বাবা চাচা যে রাজনৈতিক দলের নেতৃত্বে গিয়ে মুক্তিযুদ্ধে যুদ্ধ করেছেন, আমি যদি সেই রাজনৈতিক দলের পক্ষে দাঁড়াই সেটি ক্রাইম। আমি তো চেতনার জায়গায় অত্যন্ত সৎ থেকেছি, বরং চেতনা বহির্ভূত ভাবে ওরা যেটা করেছে সেটা হচ্ছে ক্রাইম। প্রয়োজনে আওয়ামী লীগকে ব্যবহার করেছে, আওয়ামী লীগের ছায়ায় থেকে আওয়ামী লীগের বিরুদ্ধে চক্রান্ত। এখন আজকে আমি তারপরও চুপ করে থেকেছি। আমি আজকে আমার প্রশ্ন, আজকে ওরা কথা বলে না, আজকে ছাত্র মরছে না, আজকে যে লাশের পর লাশ সারা বাংলাদেশে, আজকে কেন এইসব সংস্কারবাদীদের কোনো চেতনা নাই? আজকের থিয়েটার হচ্ছে না। মামুন ভাই তো আন্দোলনকে সমর্থন করে আরণ্যক নাট্যদল, প্রাচ্য নাট, এরা তো মানে জীবন বাজি রেখে ওই আন্দোলনে চলে গিয়েছিলেন এবং তাদের যে ডেডিকেশন দেখেছি ছাত্র আন্দোলনে, খুবই খুবই অবাক করার মতো। তো সেখানে আজকে তো তারা থিয়েটার করতে পারছে না। আজকে মামুন রশিদকে থিয়েটার মঞ্চে উঠতে দেয়নি, আজকে থিয়েটার বন্ধ করে দেওয়া হচ্ছে। সেখানে বাদনদের সংস্কার কোথায়? সেখানে আজাদ আবুল কালাম পাভেলের সংস্কার কোথায়? সেখানে মামুন ভাইয়ের বক্তব্য তো কাজ করছে না। আজকে আজকে এই গুরুজনরা যখন আমাদের নির্যাতনে মুখ বুজেছিলেন, আজকে তাদের নির্যাতনেও কিন্তু কোনো লোক নেই। কিন্তু আমরা আমরা যারা বঙ্গবন্ধুর আদর্শের সঙ্গী, আমরা কিন্তু মামুন ভাইয়ের যখন অপমানিত হয়েছে আমরা প্রতিবাদ, যখন থিয়েটার বন্ধ হয়েছে আমরা প্রতিবাদ করেছি। আমরা তো প্রতিবাদ করা চেতনার মানুষ, আমরা কোনোদিন চেতনা ব্যবসায়ী নই। যারা চেতনাকে ব্যবহার করে যারা টাকা অর্জন করেছে, টাকা কামিয়েছে, প্লট নিয়েছে, বাড়ি গাড়ি করেছে, অপরাধ তো তাদের। দেখো দীপান্বিতা, মানে সেই সময় সমস্ত শিল্পীদের তাদের কাজ থেকে বাদ দেওয়া হলো। ধরো এই যে আমাদের শিল্পীরা কিন্তু রুটি রুচির জায়গা, এই কাজ দিয়ে তারা সংসার চালায়। তোমরা কয়েকজন মানুষ মিলে আমাদের যে শিল্পীরা আমাদের সাথে
আওয়ামী লীগকে সমর্থন, সবাই তো আওয়ামী লীগের রাজনৈতিক দলের সদস্য না। না। ওই পুরো গ্রুপের মধ্যে হয়তো আমি একমাত্র যে পদ পদবি আছে। তাহলে এই যে যারা সমর্থক, তাদেরকে নাটক সিনেমা থেকে তাদেরকে বাদ দেওয়া হলো, তাদের কাজগুলোকে বাদ দেওয়া হলো, তাদের রুটি রুচিতে আঘাত করা হলো। এই মানুষগুলো কিভাবে থাকবে? আমি অনেক শিল্পীকে জানি যারা ঢাকা শহরের বাসা ছেড়ে গ্রামে চলে গেছে, যাদের কাজ করার এবিলিটি নাই, এবং কিছু সাংবাদিক নামের কিছু, কি বলবো, সাংবাদিককে লেলিয়ে দেয়া হয়েছিল শিল্পীদেরকে মানসিক ভাবে, মানে ওদের কি বলে, মানসিক ভাবে, মানে ডিপ্রাইভ, এটাকে বলা যায় যে মানসিক ভাবে টর্চার, মানে শারীরিক ভাবেও টর্চার করা যায়, মানসিক ভাবে। এই যে কাজগুলো করেছো কাদের সাথে? কালকে কি তোমার সাথে আমার দেখা হবে না? তুমি আজকে হঠাৎ করে অতি বিপ্লবী হয়ে গেলেন। আরে ভাই, যখন কোটা আন্দোলন ছিল আমরা সকলেই তো কোটার পক্ষে, কিন্তু কোটা আন্দোলনকে ব্যবহার করে যারা পুলিশের লাশ ফেলছিল, যারা সাধারণ জনতার লাশ ফেলছিল, যারা ক্ষমতা দখলের চক্রান্ত করছিল, এবং জামাত শিবির হিজবুত তাহরীরের সাথে পাকিস্তানি দালালের সাথে যখন একাত্ম হয়ে গিয়েছিল, সেই আন্দোলনকে তো আমরা সমর্থন করতে পারি যদি আমার শরীরে মুক্তিযোদ্ধার রক্ত, কিংবা আমি যদি বাংলাদেশকে ভালোবেসে। তো ওরা যে বলে ওরা ছাত্রের আন্দোলনকে সমর্থন করে, স্বাধীনতা, তাহলে ওরা কেউ 1971 সাল মানে না। যারা 1971 সাল মানে না, যারা বঙ্গবন্ধুকে মানে না, কারণ ওরা তো 7ই মার্চ, যখন 7ই মার্চ 15ই আগস্ট জয় বাংলা এই সকল মানে নিষিদ্ধে ওদের কোনো বিবৃতি ছিল না। তার মানে ওরা 1971 মানে না, বঙ্গবন্ধুকে মানে না, সংবিধান পরিবর্তনে ওদের কোনো বিবৃতি নেই, সংবিধান মানে না, জাতীয় পতাকা মানে না, জাতীয় সঙ্গীত মানে না। ওরা কি মানে? ওরা এই সময়ের যে চক্রান্তকারী আন্দোলন সেটাকে মানে। যারা বঙ্গবন্ধুকে অস্বীকার করে, 71কে অস্বীকার করে, ওরা আমাকে তোমাকে বর্জন করবে, আমাকে তোমাকে শাস্তি দিবে, নির্যাতন করবে, এটা অত্যন্ত স্বাভাবিক হবে। কিন্তু আজকে আমি সাক্ষী রেখে বলছি, আমাদের হাতে যদি ওদের কোনো প্রমাণ আসে, আমরা কিন্তু ওদের মতো টেলিফোন নাম্বারটা স্ক্রিনে দিব না। খুবই অপরাধ। আমাদের প্রত্যেকের টেলিফোন নাম্বারটা স্ক্রিনে দিয়ে দিয়েছে। আমাদের ফোন নাম্বার দেখো, একটা ফোন নাম্বার শুধু একটা ফোন, যোগাযোগের ফোন নাম্বার, সেখানে প্রত্যেকটা মানুষের কত কিছু সম্পৃক্তি থাকে। আমাদের ফোন নাম্বার গুলো জনে জনে চলে গেল, এটা কি ওরা করতে পারে? এই যে এই কাজগুলো যারা করে তারা শিল্পী, কেমন শিল্পী, এই প্রশ্নের মুখোমুখি তারাই হয়তো দিনের শেষে হবে। এবং এদেরকে মনে করো, আমরা এখন আবার অনেকে আমাদেরকে ফোন দেয়, ইনবক্স করে, কিন্তু খুব স্পষ্ট করে বল যে পাকিস্তানের আল বদর আল শামস রাজাকার যদি সঙ্গী হয়, জামাত ইসলামের সাথে হয়, হিজবুত তাহরীরের সাথে মিছিল করে, যে বঙ্গবন্ধুকে অস্বীকার করে, সে আমাদের কেউ নেই। রাইট। এবং আমি আমি একটু বলতে চাই এখানে যে আলো আসবে এই গ্রুপে কেউ আসলে ছাত্রদের বিপক্ষে ছিল না, এটা আমি নিশ্চিতভাবে জানি। এখানে যে বিষয়টা প্রাচীর দিয়ে এখন তুলে ধরলেন, সেটাই আমি একটু ছোট্ট যোগ করে এখানে বলি যে আমরা অনেকেই বুঝতে পারছিলাম যে এই ছাত্রদের পেছনে জামাত হিজবুত শিবির শক্তিটা কাজ করছে, এই আন্দোলনটাকে তারা অপারেট করছে। ওই মুহূর্তে এমন একটা সেন্সেশন এবং ওই মিডিয়াকে ইউজ করে এমন একটা আবেগ তৈরি করা হয়েছিল, সেই আবেগটাকে ব্যবহার করে তো আসলে একটা মধ্যবিত্ত গোষ্ঠীকে রাস্তায় তারা নামাতে সক্ষম হয়েছিলেন। ওই সময় আমরা বোঝাতে পারছিলাম না, সেটা নিশ্চয়ই অরুণা দিও তুমিও জানতে। সেই জায়গা থেকেই হয়তো এসেন্স তো পাওয়া যায় একটা। এবং তুমি বলেছো, আমি সরি, যারা নাকি আলো আসবে গ্রুপকে এভাবে প্রতিপক্ষ তৈরি করলো, তারাও জানতো আসলে ওরা কারা, নিজেরা তো জানে আমি কে। সেই জন্যই তারা আমাদেরকে প্রতিপক্ষ হিসেবে দাঁড় করালো ওই একটা শব্দ দিয়ে, যে আসলে আমরা ছাত্রদের পক্ষে না, আসলে আমরা ছাত্রদের পক্ষেই ছিলাম। আমরা ছাত্রদের পক্ষে অবশ্যই। মানে হ্যাঁ দিদি। হ্যাঁ দীপান্বিতা, দেখো, শিক্ষার্থীদের পক্ষে যদি তারা থাকতো, আজকে বছরের শুরুতে শিক্ষার্থীরা বই পায়নি, সেই বই টাকার বিনিময়ে বিভিন্ন জায়গায় বিক্রি হচ্ছে। তো শিক্ষার্থীদের দাবি তো পাওয়ার কথা সবার আগে। তো শিক্ষার্থীদের জন্য কিন্তু আসলে কিছু নেই। এই সরকার শিক্ষার্থীদের কিছু দেয়নি, কারণ দেওয়ার পরিকল্পনাও তাদের নেই। আর আমাদের যে শিল্পী বন্ধু, এখনো বন্ধুই বলি, সহকর্মী বলি, তারা মানে শিক্ষার্থীদের জন্য তো তারা কথা বলেনি। আরেকটা কথা মানে বলতে হয়, যখন তুমি টাকা নিয়ে কোনো চেতনার আন্দোলন করবে,
পেইড বুদ্ধিজীবী হবে, তখন তোমার ওই টাকার পরিমাণ বা মেয়াদ পর্যন্তই তোমার আন্দোলনের উত্তেজনা থাকে। এক্স্যাক্টলি, মানে যারা পেইড বুদ্ধিজীবী হয়েছিল কিছুদিনের জন্য, তাদের কেউ কেউ কোনো পদ পদবি পেয়েছে, কোনো প্রজেক্ট পেয়েছে, কোনো জায়গায় বসতে পেরেছে প্রশাসনিক হিউজ জায়গায়, হিউজ, সেটা তো আমরা বাকিরা দেখতেই বাকিরা পাচ্ছি। বাকিরা লাফাচ্ছে। কিন্তু ওই যে আমরা বললাম, আমরা সারা জীবন যেখানে ছিলাম সেখানেই থাকবো। বরং যদি পাওয়ার হিসেব করো, তাহলে প্লট পাওয়া থেকে শুরু করে কে কি পেয়েছে লিস্ট তো আমাদের কাছে আছে। তারাই বেশি পেয়েছে, মানে জয় জয় নিয়েছে। বাংলা কনসার্টের মানে যে উপস্থাপিকা বা উপস্থাপক, সে উপস্থাপনা করার অর্থ তো সেই জয় বাংলার পক্ষের মানুষ না, কারণ তার সময়টা হচ্ছে টাকা পেয়েছে, জয় বাংলা কনসার্ট উপস্থাপনা করেছে, করে চলে গেছে। কিন্তু আমরা মনে করেছি, আমরা একটু বোকা তো, সহজ সরল, মানে আমরা মনে করেছি যে ওরা বোধহয় জয় বাংলার মানুষ। আসলে না, ওরা অনেক দিন থেকেই আমাদের বিরুদ্ধে, আসলে ওরা রাইট, ওরা আমাদের বিরুদ্ধে কাজ করছে, আমরা বুঝতে পারিনি আসলে ওরা কারা। এটা হচ্ছে আমাদের ভুল, আসলে সরি, শোনো, এটা আমাদের ভুল। শুধু ছাত্রলীগের হেলমেটেই তো আর শিবির ছিল না। আমাদের গ্রুপ থিয়েটার ফেডারেশন বলো, বিভিন্ন জোট পরিষদ বলো, নাটক, সিনেমা, এসব হেলমেটেও প্রচুর শিবির, প্রচুর সুবিধাবাদী লোকজন ছিল। এবং ওই যে একটা জিনিস দুঃখ করে অনেকে আমাকে প্রশ্ন করে ইনবক্সে, যে 160-65 জনের সাথে কয়জন আছে। এই প্রশ্নটা প্রায় আমাকে অনেকে করে ইনবক্সে। 160-65 জনের মধ্যে দলীয়, মানে যারা সিনিয়র আমাদের মন্ত্রী ছিলেন বা নেতা ছিলেন, ওনাদের বাদ দিয়ে যদি বলি, তাহলে 160 জনের মধ্যে 30 জন পাওয়া যাবে কিনা মানে সন্দেহ। আবার ধরেন 30 জনের মতো আছে যারা নীরবে নিভৃতে ভয়ে, তাদের জীবন বাঁচানোর প্রয়োজনে তাদেরকে নিভৃতে চলে যেতে হয়েছে। অনেকে দেশ ছেড়ে চলে বললাম, গেছে, হ্যাঁ, অনেকে কারণ বাসা ছেড়ে চলে যেতে হুমকি হয়েছে, এবং কাজের উপরে যখন এবং আক্রমণ সাংবাদিক এসছে। দুই একজন আছে যারা ওদের বাসায় যে যে টাকা চেয়েছে, কয়েকজন সাংবাদিক, তাদের নামও এবং আছে এই যে আমাদের কাছে। অঞ্জনাদি মারা গেলেন, অঞ্জনাদিকে কিন্তু হ্যাঁ, এরকম অনেক রীতিমতো হুমকি ধামকি অঞ্জনাদিকে দেওয়া একটা হয়েছিল। হুমকি ধামকি দেওয়া হতো, রাত্রেবেলা তার বাসায় যাওয়া হতো এবং তার কাছ থেকে টাকা খাওয়া হয়েছে। দুই একজন সাংবাদিক, তাদের সমস্ত তথ্য প্রমাণ আমাদের কাছে আছে। আমরা নিশ্চয়ই সেটা সময় সুযোগ মতো, একজন মানে আছে না কয়েকজন সাংবাদিক, তারা এখন আমাদের নিয়ে কিছু লেখেও না, তাদের তাদের ভাবনার মধ্যে এখন আমরা নাই। তারা এখন আবার মনে করছে যে সাংবাদিকরা এরকম অনেক কথা বলেছে, তার মধ্যে হয়তো আমিও একজন, যে যদি বলা হয় যে আলো আসবে এই গ্রুপে আসলে আমাকে ঢুকিয়ে দেওয়া হয়েছিল, আমি ভয় থেকে গিয়েছিলাম, এগুলো যদি স্বীকারোক্তি দেই তাহলে আসলে আক্রমণ করা হবে না, এবং নানা রকম আরো অনেক রকমের প্রলোভন। এবং দর্শকদের উদ্দেশ্যে আমি আর একটা তথ্য বলতে চাই, সেটা হচ্ছে, এটা প্রাচীদিও জানেন, অরুণাদিও জানেন, তারপরে আমি বলছি এটা নিয়ে। প্রাচীদি এখন নিশ্চয়ই কথা বলবেন আমি উল্লেখ করার পরে। আলো আসবে এই গ্রুপটি একটি নির্দিষ্ট চেতনার সমর্থনকারীরা একসঙ্গে হয়েছিলেন, যেটা প্রাচীদি বললেন যে ওখানে আমাদের কর্ম পরিকল্পনা বা কর্মপরিকল্পনা যদি নাও হয়, আলোচনা কিংবা দেশের যে সার্বিক অবস্থা সেখানে শেয়ারিং এর উদ্দেশ্য যদি সেই গ্রুপটি হয়ে থাকে, সেটা যদি অপরাধ হয়ে থাকে, একই রকম ভাবে দৃশ্য মাধ্যম শিল্পী সমাজ নামে একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে, যেখানে 350-র উপরে মেম্বার্স রয়েছেন। সেখানে কি ধরনের কি আলাপচারিতা হয় তার কিছু বোধহয় আমরা জানি। যেমন আমি এই তথ্য সেখান এটা থেকে বলবো। জানি যে স্বয়ং আজমেরি হক বাঁধন ডেইলি স্টারের সাংবাদিকদেরকে প্রেসার ক্রিয়েট করে লিটারেলি আলো আসবে এই গ্রুপের অনেকের বিরুদ্ধে নিউজ করিয়েছেন। সেটা কি অন্যায় সে নয়? কে, মানে সে স্বৈরাচার কে, সে কে, আহ, হু দা হেল শি ইজ? সোহানা সাবার ব্যাপারে আচ্ছা, সে নিউজ করিয়েছে, আরো কয়েকজন। এখন আমার কথা হচ্ছে, তারা ফেসিজমের কথা বলে, তারা স্বৈরাচারী বলে আমাদেরকে, আমরা অগণতান্ত্রিক এটা বলে। তারা যেই কাজটা করছে সেরকম কোনো কিছু তো আলো আসবে গ্রুপ থেকে হয়েছে বলে আমার মনে হয় না। তো আমরা কেউ সেটা কি কারো বিরুদ্ধে স্বৈরাচার লাগি নাই, নয়? না আমরা সেটা লাগি কি নাই কারো স্বৈরাচার বিরুদ্ধে। নয়? আমি আমি জানি যে আমাদের প্রাচীদির কাছে আসলে এগুলোর প্রচুর তথ্য, ডকুমেন্টস আছে। প্রাচীদি, তুমি যদি এই বিষয় নিয়ে আসলে কিছু বলতে। আচ্ছা, এটা হচ্ছে যে আমরা আলো আসবেতে কি হয়েছিল, কি করেছিলাম, বেশিরভাগ কি হচ্ছিল সে তথ্যটা শেয়ার করছিল সবাই। কবে কোথায় কোনো সমাবেশ বা কর্মসূচি
শিল্পীদের মধ্যে হচ্ছে কিনা। তো শিল্পীরা মিলে তো আসলে কি করছে, মানববন্ধনের বেশি তো শিল্পীরা কিছু করেনি। বিটিভিতে যেরকম করেছে, আমরা এফডিসিতে একটা মানববন্ধন করেছি, প্রেস ক্লাবে একটা করতে পেরেছি ওইটুকু সময়ের মধ্যে। তো শিল্পীদের তো এর চেয়ে বেশি দৌড় ছিল না আসলে। তো সেটা নিয়ে এত বিরোধ, এত কিছু, সামান্য একটু কথা নিয়ে। কিন্তু আমি আজকে মামুন ভাইয়ের কথাই বলবো। মামুন ভাই খুবই দুর্ভাগ্যজনক একজন মানুষ, কারণ তিনি জান প্রাণ দিয়ে এই বৈষম্য বিরোধী আন্দোলনকে সমর্থন করেছেন। ওনার আরণ্যক পুরো নাট্য দলের সকলেই যেভাবে শিডিউল করে করে সকল শিল্পীদেরকে ডেকে এনে আন্দোলনের মাঠে কাজ করিয়েছেন। সেই জায়গায় থেকে মামুন ভাইকে যে মঞ্চে উঠতে দেওয়া হয়নি, এটা কিন্তু আমার কাছে হুট করে কোনো পরিকল্পনা মনে হয়নি। কারণ ওখানে কিন্তু ওরা যে সময় আমাদের বিষয়ে সিদ্ধান্ত হচ্ছিল, আলাপ আলোচনা হচ্ছিল কি করে আমাদেরকে সাইজ করা যাবে, কি করে আমাদেরকে কোণঠাসা করা যাবে, তখন কিন্তু মামুন ভাইকে নিয়েও কিন্তু তাদের মধ্যে যে বিরূপ, মামুন ভাই সম্পর্কে কিন্তু খুব ভালো ইমপ্রেশন তাদের ওখানে ছিল না। সেই হিসাবেই কিন্তু তারই ধারাবাহিকতায় কিন্তু মামুন ভাইয়ের পরিণতিটা সেটা হয়েছে, মামুন ভাইকে মঞ্চে উঠতে মানা করা। তো তার মানে এই যে শিল্পীদের যা যা কিছু ঘটেছে সেটা কিন্তু ওই কি যেন নাম, শিল্পী কি যেন একটা নাম দৃশ্য দিয়েছে মাধ্যম ওরা, শিল্পী সমাজ, দৃশ্য মাধ্যম দৃশ্য, শিল্পী, হ্যাঁ ও হ্যাঁ, মাধ্যম শিল্পী সমাজ। তো তাদের তারা ওয়েবসাইট এই দিতে আছে কাজগুলো একটা। করেছে এবং তারা কিন্তু আমাদের বিচার করবার জন্য অ্যাক্টর সিকিউরিটিতে তারা একটা সবাইকে ডাকলো, সেখানে একটা কমিটি হলো, তদন্ত কমিটি, তদন্ত কমিটি থেকে একটা সাব কমিটি হলো। সেই সাব কমিটি বা তদন্ত কমিটি যারা হয়েছেন, আমার শুধু প্রশ্ন যে তারা আসলে কাদের বিচার কোথায় করছে। আর্টিস্ট ইকুইটি হচ্ছে একটা 1200 শিল্পীদের নির্বাচিত প্রতিনিধিদের একটা দল, এবং ওখানে নাসিমের বিরুদ্ধে কথা আমি দেখেছি, নাসিম কেমন বা অন্যান্যরা কেমন। তো সেই জায়গায় থেকে ওই তাদের যে বক্তব্য, আসলে তারা সবগুলো জায়গায় নেতৃত্বে আসতে চেয়েছে। মানে ব্যাপারটা এরকম ক্ষমতার লোভ। যে আমি পারি বা না পারি, এখন কেউ ডক্টর মোহাম্মদ ইউনূস হয়েছে, কেউ মোস্তফা সরোয়ার ফারুকী হয়েছে, কেউ বিটিভিতে গেছে, কেউ প্রিভিউ কমিটিতে গেছে, কেউ অ্যাক্টর সিকিউরিটিতে ঢুকবে, কেউ টেলিপ্যাবে ঢুকবে, কেউ প্রডিউসার অ্যাসোসিয়েশনে ঢুকবে, কেউ ডিরেক্টরস গিল্ডে ঢুকবে। তো ব্যাপারগুলো এরকম যে জায়গাগুলো দখল করতে হবে এবং তাদের কথা মতো সবকিছু চলবে, তারাই ঠিক করবে কে কেমন, কে কোথায় বসবে। তো এটা আসলে আমার কাছে মনে সংস্কার হচ্ছে কি যে, সংস্কার করব আমরা ওইরকম আর কি। তো হ্যাঁ, তো এটা আমার কাছে যেটা মনে হচ্ছে সেটা হচ্ছে কি যে নিম্ন রুচির, নিম্ন স্তরের চিন্তা ভাবনা। একেবারে। ভাই আপনি আপনি 15 বছর যদি আপনার যোগ্যতা থাকতো তাহলে তো আপনি কোথাও না কোথাও দাঁড়াতেই পারতেন। তো আপনি তো দাঁড়াতে পারেননি। এখন শুক্র শুক্রে 7 দিন হঠাৎ করে আপনি বড় কিছু হয়ে গেলেন, সবাইকে চেঞ্জ করে ফেলবেন। এবং এই যে চেঞ্জ করার যে মানে বডি ল্যাঙ্গুয়েজটা, ধরো আমরাও কিন্তু ভাবি যে আমরাও সংস্কৃতিতে পরিবর্তন আনবো, আমরাও ভালো মানুষগুলোকে কাজে লাগাবো। এই ভাবনাটা আমি অন্যায় মনে করি না, কিন্তু ভাবনাটার পেছনের যে ভিন্ন রুচিবোধ বা বডি ল্যাঙ্গুয়েজ, যে আমাকে যেভাবে হোক একটা মানে কুর করার মতো, যেমন ওই যে ধরো যেভাবে চক্রান্ত করে ক্ষমতাটা দখল করা, ওই যে কু চক্রান্ত, কু তো ওই যে হয়েছে, হ্যাঁ। কু করা, এই যে মানে বাজে ভাবে, যেমন আমাদের বক্তব্যগুলো কিন্তু তারা যেভাবে ব্যবহার করেছে বা তারা যেভাবে ফেক আইডি দিয়ে আমাদের সম্পর্কে তাদের ছেলে পেলেকে দিয়ে যেভাবে লিখিয়েছে, এখন ওরা কি জানে না। আমি একটু কথা বলি, সেটা হচ্ছে যে গাদ্দার, ও প্রতিদিন গাদ্দার। যে তোমার কাছে বিক্রি হবে সে আমার কাছে বিক্রি, যে তোমার তোমার লোক যদি তোমার সাথে বিশ্বাসঘাতকতা করে, সে কিন্তু কালকে আমার মানে তোমার মানে আমার কাছেও বিশ্বাসঘাতকতা। বিশ্বাসঘাতক প্রতিদিন বিশ্বাসঘাতক, শুরুতেও বিশ্বাসঘাতক, শেষেও বিশ্বাসঘাতক। তো তারা যাদের কি দিয়ে কাজ করিয়েছে, আমাদের বিরুদ্ধে লিখতে বলেছে, আমাদেরকে আমাদের জন্য লিখিয়েছে, তারা কি পেয়েছে? সবাই তো সবকিছু পায়নি, সবাই তো উপদেষ্টা হয়নি, সবাই তো ডিজি হয় নাই, সবাই তো পুরস্কার পাচ্ছে না, সবাই তো সব জায়গায় সেট হতে পারবে না, কারণ যোগ্যতা লাগবে তো আলটিমেটলি দিনের শেষে। তো যারা কিছুই হতে পারেনি, একটা সময় তো তারা বুঝতে পারছে যে আরে আমি কি পেলাম, আমাকে বেঁচে বেঁচে তো উনি উঠে গেল। খুব স্বাভাবিক। তো সেই মানুষগুলো কি ওরা এখন অনেক তাদের সাথে ভাজে ভাজে ব্যান্ডেড কথা করবে বলে, না? যে যেমন ইস্ত্রি আমি করা। একটু বলতে চাই একজনের কথা, উনি হচ্ছেন সামিনা লুৎফা। তাকে দেখলাম এই লাল আন্দোলনে খুব অ্যাক্টিভলি মাঠে ছিল, বাট
5ই অগস্টের পরবর্তী আবার দেখলাম উনি শহীদ মিনারের সামনে গিয়ে বর্তমান সরকারের বিরুদ্ধে কথা বলছেন, কারণ তাকে বোধহয় জামাতিরা কিংবা মৌলবাদীরা বোধহয় তাকে কোনো একটি কমিটি থেকে বাদ দিতে চেয়েছেন, রাখতে চাননি, শিক্ষা তারও কমিটি অনেক কথা। থেকে। শিক্ষা কমিটি থেকে বাদ দিতে চেয়েছেন, তার মানে আসলে স্বার্থ সিদ্ধি হয়নি, তখনই এই বর্তমান সরকারের বিরুদ্ধে আবার এরা খুব কথা বলা ভাঁজ শুরু। দিয়ে দিয়ে কথা বলতে পারে, মানে যে কাপড় ভাঁজ করে না, কেমন কে জানি কথা বলে, এত মানে মনে হচ্ছে যে তাদের মতো যৌক্তিক, তাদের মতো পাণ্ডিত্য কোনো মানুষের নাই, কেউ কথা বলতে জানে না, এমন ভাবে ওরা কথা বলে। এই যে যারা আর কি ওই ওই দলের কি জানি দৃশ্যম নাকি একটা আছে, যাই হোক, একটা জিনিস খুব দৃশ্য মানে মাধ্যম আমার মনে হয় ওই শিল্পী হইলো আমার মনে সমাজ, ভাই, হয় দৃশ্যম শিবাজি, ওর দৃশ্য যাই হোক, ঠিক মাধ্যম আছে। শিল্পী সমাজ, তো এই ওই দৃশ্য অরুণাদি এবং মাধ্যম শিল্প। দীপান্বিতা দুজনেই নিশ্চয়ই একমত হবেন আমার সাথে। সেটা হচ্ছে যে ধরেন আমরা কিন্তু আহ, এমন তো না যে আওয়ামী লীগের সারা জীবন ক্ষমতায় ছিল, বিএনপিও তো ক্ষমতায় ছিল, তখন কিন্তু আমরা বিএনপির কাছে নিশ্চয়ই। কোনো সুযোগ সুবিধা নিতে যাইনি। আমি শিল্পকলায় ছিলাম, আমার চাকরি চলে গেল, আমি কিন্তু যাইনি যে আমার চাকরিটা গেল কেন, আমাকে দেওয়া হোক বা সুযোগ সুবিধা দেওয়া হোক। ঠিক আছে, নীরবেই থেকেছি। আবার আওয়ামী লীগ সরকার যখন এসছে আমি আছি। তো আমার কথা হচ্ছে যে তারা যে বলছে এই সরকার স্বৈরাচার, এই সরকার অমুক অমুক, অনেক 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 অনেক, তো এত কিছু, মানে এই সরকারের সাথে কাজ করেছে কেন এত বছর, কেন? মানে আমার কথা হচ্ছে যে হ্যাঁ, আমি প্রয়োজনে একদিন আমি আওয়ামী লীগের ক্যাম্পেইনে গেলাম, আওয়ামী লীগের আদর্শে আমি বিশ্বাস করি না, কিন্তু আমি মনে করছি যে আমার জীবন বাঁচানোর জন্য আওয়ামী লীগের ক্যাম্পেইনে যেতে, ফাইন, ঠিক আছে, গেছো তুমি। তুমি তাহলে সরকারি কাজগুলো কেন করছো? তোমার রুটি রুজির জায়গা কেন তো মানে আমাদের সেটা দিয়ে তো মিনিস্ট্রি তার মাকে ডকুমেন্টসি গুলো। খাইয়েছে, বাবাকে খাইয়েছে, তার সন্তানকে খাইয়েছে, তো তার মানে জন্মের কি যে দুধে তার খাইয়েছে, মানে তুমি মানে আসলে প্রতিটা ক্ষেত্রে মিথ্যা কথা ব্যবসা, বলেছে তারা। হ্যাঁ, তো ব্যবসা বাণিজ্য করেছে। যেমন গতকাল মানে এক সপ্তাহ আগেও যাকে আমি দেখলাম যে অনুদানের ছবি পাচ্ছে, পিডিও কমিটিতে আমাদের সাথে কাজ হুম করছে, যারা বঙ্গবন্ধুর ছবি বানাচ্ছে, যারা হুম হুম। মুক্তিযুদ্ধ নিয়ে কাজ করছে, হঠাৎ করে হঠাৎ করে শুক্রবার সকালবেলা দেখলাম যে সে বিপ্লবী হয়ে গেছে এবং সেই সরকারকে অনেক রকমের নেগেটিভ কথা। হ্যাঁ, সেটা সে বলতে পারে দীপান্বিতা, সে বলতেই পারে, তার রাজনৈতিক আদর্শের জায়গা থেকে সে তার মতামত প্রকাশ করতে পারে, আমার কোনো আপত্তি নেই। এবং তার মতামত প্রকাশে আমাকে ছোট করার প্রয়োজন নাই, আমাকে ভিকটিম করার প্রয়োজন নাই। তার মতামত যেমন বিএনপি রাজনীতি করছে, আমরা আওয়ামী লীগ আমাদের রাজনীতি করছি, এক একজনের শিল্প সাহিত্য এক একজন এক একটা করছে। কিন্তু ওরা কি করলো, ওরা কিন্তু আওয়ামী লীগ আমলেও কাজ করলো, হুম হুম হুম। এখনো কাজ করছে, আর মাঝখানে কিন্তু হঠাৎ করে বলা শুরু করলো আওয়ামী লীগ এই 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 এই। তো যদি তাই হয়ে থাকে তাহলে তুমি ভাই আওয়ামী লীগের সাথে এতদিন ছিলে কেন? তোমাকে তো আওয়ামী লীগ হয় ক্যাম্পেইনে যেতে বলছে, তুমি একটা ক্যাম্পেইনে গেছো, কিন্তু এই ব্যবসা বাণিজ্য গুলো গত 15 বছর কেন করেছে? এই 15 বছরে আমি মাত্র একটা অনুদান পেয়েছিলাম, আর ওরা তো এরকমও আছে এই আন্দোলনের যে 4বার 5বার করে পেয়েছে। হ্যাঁ। আমি হুম হুম। অনেকের তারা নামই জানি সবগুলো, যার তার। হ্যাঁ। তো তাহলে তুমি আওয়ামী লীগের প্লট নিয়েছো কেন? তুমি যে আওয়ামী লীগের বিরুদ্ধে বলছো, তুমি আওয়ামী লীগের প্লটটা কেন ভোগ করেছো? এখন দিয়ে দাও, এবং সেই প্লটটা আমাদের স্যারেন্ডার উপদেষ্টার করো। স্ত্রী, উনি যে বঙ্গবন্ধুর মানে স্ত্রীর চরিত্রে স্ত্রীর অভিনয় চরিত্রে করেছেন, হ্যাঁ অভিনয় করেছেন, এটা বঙ্গমাতা। নিয়েও তো তার আসলে পাবলিকলি ক্ষমা চাওয়া উচিত ছিল, যে আমি বুঝি নাই, আমি এটা করে ফেলছি, আমি তো আসলে এটা বিশ্বাস করি না। কিন্তু আমরা যেটা বিশ্বাস করি, একজন অভিনয় শিল্পী সে সব ধরনের অভিনয় করতে পারে, এটা তার জন্য হ্যাঁ, অপরাধ না, মানে আমি মনে করি সেটাই তো। এটা অভিনয় হ্যাঁ, করেছে, এটা অবশ্যই। আমি অপরাধ মনে করি না, সে তার বিশ্বাস অন্যরকম থাকতেই পারে। এখন ধরো আমি কঙ্গনা, ধরো ইন্দিরা গান্ধীর চরিত্রে অভিনয় করেছেন, আমি মনে করি ধরো ওনার যদি বিশ্বাস নাও থাকে কিন্তু ওনাকে মানিয়েছে, উনি পোর্ট্রে করেছেন, সেটা ঠিক আছে। তিশার ক্ষেত্রেও আমি মনে করি সেটা ঠিক আছে, কিন্তু যখন তুমি সবকিছুকেই ডিনাই করবা, বঙ্গবন্ধুকে ডিনাই করবা, আর বঙ্গবন্ধুর আদর্শকে ডিনাই করবা, সেইখানে তো তুমি অবশ্যই ইউ হ্যাভ টু সে সরি টু দি অডিয়েন্স যে আই ডিড মিস্টেক। কারণ একই অপরাধে শুভর যদি প্লটটা বাতিল হয়, শুভ শুভ বঙ্গবন্ধুর চরিত্রে অভিনয় করেছে, এটা তো আসলে অপরাধ না, সে একজন অভিনেতা, সে অভিনয় করবে। আজকে যদি তাকে মানায় সে বঙ্গবন্ধুর চরিত্রে অভিনয় করবে, কালকে যদি জিয়াউর রহমানের চরিত্রে মানায় সেখানেও সে অভিনয় করবে। আমার কথা হচ্ছে বিএনপি কিন্তু আমাদের অপোনেন্ট, এনিমি না। আমি আবার বলি, যে কোনো রাইট। রাজনৈতিক দল আমাদের কিন্তু এনিমি না, তারা আমাদের অপোনেন্ট, আমাদের আদর্শের সাথে মেলে না, আমরা তাদেরকে ঠিক আছে মেলে না, কিন্তু অ্যাজ এ একজন ওমেন, লাইক আমি মনে করি তোমরা সবাই বিশ্বাস করবো আমরা মা, আমি খালেদা জিয়াকে, শ্রদ্ধেয় খালেদা জিয়াকে আমি অসম্মানিত করতে পারবো না।
আমি পারবো না, এটা আমার লাস্ট কথা। কারণ আমার ফ্যামিলি, আমি যদি ওনাকে অসম্মান করি, তেমনি আমি যদি জাতির পিতা বঙ্গবন্ধুর সন্তানকে, মানে আমাদের প্রধানমন্ত্রীকে যদি অসম্মানিত করি, আমার মাকে আমার অসম্মান করা হবে। তার মানে তো আমার মা সব কথাই আমার ভালো লাগে না। আমার বয়স তো প্রায় 50+। আমি প্রাচীকে ভালোবাসি, তার মানে তো প্রাচীর সবকিছু আমার ভালো লাগবে না। কিন্তু আমি তো অসম্মানিত করব না মানুষের সামনে। আমি তোমাকে বুঝাইতে পারছি কি বলছি? আমি মানে বিষয়টা আমি এরকম। হ্যাঁ, আমাদের রাজনৈতিক আগে ওইটাই ছিল। আমরা দেখেছি রাজীব কাকা, উনি বিএনপি করতেন, কিন্তু ওনার সাথে আমাদের কোনো কিন্তু ব্যক্তিগত সম্পর্কের জায়গায় কিন্তু দ্বন্দ্ব তৈরি হয় না। কারণ রাজীব কাকা আমার বাবার কাছ থেকে অভিনয় শিখতে যাইতেন ধানমন্ডিতে, আমার বাবার কাছে। তো উনি যে বিএনপি করতে তো আমরা জানতাম। তো কি হয়েছে? বিএনপি করাটা তো অপরাধ না, বা আমি আওয়ামী লীগ করি সেটা অপরাধ না, কিন্তু আমাদেরকে আজকে এই জায়গায় দাঁড় করানো হচ্ছে কেন যে একজন একজন মুখ দেখতে পারবো না? আমরা তো কাউকে মানে আমরা কি উজ্জ্বল ভাইকে আমরা অশ্রদ্ধা করেছি? কখনো? কখনো তো অশ্রদ্ধা করি নাই। যে বা আমরা আমাদের অনেককেই দেখেছি জাতীয় পার্টি করতে, আমরা তো কাউকে অশ্রদ্ধা করি নাই। আমরা আমরা মানে করি না, এটা আমাদের পারিবারিক শিষ্টাচার আমি মনে করি। আমি তারেক জিয়ার এটা ছবি আর ইয়ে পলিটিক্যাল ছবি মানুষজন দিয়েছি করে বলে, না। হ্যাঁ করে না। আমি তারেক জিয়ার ছবি আর ওই যে খালেদা জিয়ার ছবি দিয়েছি যে ওনার মাতৃত্ববোধ, এটা নিয়ে মানে মিছিল মিটিং হয়ে যাইতেছে। ভাই, সে মা, সে তো মা, আফটার অল মা। আমিও মা। আমার সন্তানের কাছে আমি যখন আসি না, আমার মা ছেলে যখন আমাকে মা বলে ডাকে, আমার তো এখনো মানে বুকটার মধ্যে প্যালপিটেশন করে। আমার ছেলে যখন অফিস থেকে এসে আমাকে মা ডাকে, আমার বুকের মধ্যে ধর 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 করতে থাকে। আমি মা বলে করে, আমি জানি সব মায়ের একই রকম করে। তো সেখানে ওনাকে দেখে আমি লিখেছি এর থেকে সুন্দর সম্পর্ক হয় না। সাংবাদিক দুই একজন টেবিল চেয়ার নিয়ে নেয়, বসে যায়, উনি এগুলো কি, হোয়াট ইজ ইট ভাই? মানে তুমি এইগুলো বিএনপির করে করে সমর্থক সেটা বলতে চাচ্ছে, বা এখন দল না বদল, দল মানে বদল আমি দল বদল। না, এখানে একটা ব্যাপার কি দিদি, এখানে একটা ব্যাপার আছে, সেটা হচ্ছে কি অ্যাকচুয়ালি যারা রাজনৈতিকভাবে সচেতন তাদের এই বিষয়টা তাদের মাথা ব্যথার কারণ হয়। এটা নিয়ে মানে প্রত্যেকটা বিষয় নিয়ে আপনি দেখবেন যে লাফাচ্ছে কারা, যারা আসলে রাজনৈতিক ব্যক্তি না বা রাজনৈতিকভাবে সচেতন না। আমাদেরই কিন্তু যারা রাজনীতি করার জন্য কিন্তু রাজনীতি করছে, ওরা কি করছে, এই যে বলেছি প্রথমে একটা কথা, পেইড বুদ্ধিজীবী হয়েছে। তারা হঠাৎ করে তাদের কোনো একটা চক্রান্তের পার্ট হতে চেয়েছে সুবিধা নেয়ার জন্য, আবার সুবিধা নেয়ার জন্য। তারা ভেবে দেখেছে যে এতদিন তো আওয়ামী লীগের নিয়েছি, এবার পট পরিবর্তন হচ্ছে, আওয়ামী লীগ তো মরে গেল, আওয়ামী লীগ শেষ, এই গাছটা শেষ, তো নতুন যে গাছ হচ্ছে সেই গাছে খেতে হবে। এটা একটা ব্যাপার। আরেকটা ব্যাপার আমি একটুখানি ওই আগের কথায় আমি একটু সাপ্লিমেন্ট করি, সেটা হচ্ছে যে দেখেন প্লটের বিষয়ে আমরা দেখেছি যে শুভর প্লট এবং শাহরিয়ার নাজিম জয়, তার প্লটটা বাতিল করা হয়েছে। দেখেন এরা দুজনের কেউই কিন্তু যে আমার খুব খাতিরের লোক বা আমার তা না, বিষয় হচ্ছে এরা দুজনেই আমাদের শিল্পী। শুভ শিল্পী, হ্যাঁ কিন্তু অবশ্যই। বঙ্গবন্ধু চরিত্র না করলেও শুভর যে শিল্পী হিসেবে যে কন্ট্রিবিউশন দুই বাংলা মিলে, সে কিন্তু একটা প্লট পেতেই পারে। শাহরিয়ার এক্স্যাক্টলি। নাজিম জয়ও পেতেই পারে, পেয়েছে, 100 বার, বঙ্গবন্ধু 100 বার। কন্যা তাদেরকে দিয়েছে। এমন তো নয় যে 18 কোটি বাঙালির এই দেশে শুধু এই দুজনই পেয়েছে, তা তো নয়। এরকম প্লট তো আরো অনেকেই পেয়েছে। আমার কথা হচ্ছে যদি এই দুজনের প্লট নিয়ে এতই মাথা ব্যথার কারণ হয়, তাহলে ঠিক আছে, লিস্ট বের করে সকলের প্লট নিয়ে কথা বলা হোক। আর দুজন শিল্পী প্লট কেন বাদ, এটা আমি যদিও শাহরিয়ার নাজিম জয় তারপর একটা কথা বলেছে যে এই সরকারকেও আমি বাবা ডাকবো যদি আমার, সেটা তার নিজস্ব ও অনেক স্মার্ট, ও স্মার্ট আমি বিষয়। মনে করি। না, স্মার্ট এটা আমি এটাকেও সমালোচনা করব না, এটা তার না, ইচ্ছা। হ্যাঁ তার কিন্তু ইচ্ছা। আমার সমালোচনার জায়গাটি হচ্ছে যে দুজন শিল্পীকেই কেন বাদ দিতে হবে, আঘাতটা শুধু শিল্পীতে কেন, এবং এই আঘাতটা কিন্তু আমাদের শিল্পীরাই করিয়েছে। হ্যাঁ জানি আমি কারা যখন করিয়েছে। আমার হ্যাঁ, তো আমি যখন দীপান্বিতাকে আঘাত করবো, আমি যখন অরুণা বিশ্বাসকে আঘাত করবো, এর মানে হচ্ছে আমার এই শিল্পের জায়গায় আমি আসলে আমাদের সকল শিল্পীকে আঘাত করছি। ধরেন আমাদের পরিচিত যে শিল্পীরা বা সহযোগীরা আমাদের বিরুদ্ধে কথা বলেছে আর যারা মৌন থেকেছে, উভয় সমান অংশীদার। ঘরের এই রাজনীতি যে কিন্তু আমাদের, মারাত্মক, এটা জানো তো? ঘসিটি বেগমের না ঘসিটি এখন বেগমের যে রাজনীতিটা, না, সেটা কিন্তু এতে কি ঘরের ভেতর হয়েছে থেকে দেখেন, হয়েছে। কি হয়েছে, আমি সবচেয়ে খুশি হতাম যদি বাঁধনরা সবাই মিলে যখন লালনের
আয়োজনকে বন্ধ করে দেওয়া হয়, তখন যদি ওরা আওয়াজ তুলতো আমি খুশি হতাম। হুম যখন জাতীয় সঙ্গীত পরিবর্তনের কথা উঠেছে তখন যদি ওরা আওয়াজ তুলতো আমি খুশি হতাম। ওরা যদি শাহরিয়ার নাজিম জয় বা শুভর পক্ষে দাঁড়াতো, শুভর পক্ষে না মানে অনৈতিক কাজটির বিপক্ষে দাঁড়াতো, তাহলে আমি খুশি হতাম। ওরা যদি আমাদের সংবিধান নিয়ে কথা বলতো, ওরা যদি দেশের যখন মামুন ভাইকে যখন অপমান করা হয়েছিল যদি দাঁড়াতো, আমি খুশি হতাম। আমাদের অনেক কিছু আজকে মানে আমাদের শিল্পীরাই তো নির্যাতিত হয়েছে অনেক জায়গায়, ওরা সেখানে কথা বলেনি। তাহলে ওদের এজেন্ডাটা খুব স্পষ্ট, ওরা সংস্কার, ওরা চেয়েছে আমাদেরকে মাইনাস করতে। এবং ওরা কয়েকজন রাইট। মিলে যাদেরকে আমরা চিনি চিহ্নিত ভাবে, যারা আওয়ামী লীগের সময়ে সকল সুযোগ সুবিধা গ্রহণ করেছে এবং যখন আওয়ামী লীগের শেষ সময় দেখেছে পরিবর্তন করেছে, কেউ কেউ চক্রান্তের সাথে অংশীদার হয়েছে, সেটাও নিশ্চয়ই কোনো কিছুর বিনিময়ে। তো সেই মানুষগুলোকে জাতি চিনেছে, আমরা চিনেছি। এই যে চেনা হলো, আমি মনে করি এটা একটা বড় আশীর্বাদ। আমরা কিন্তু অল্পের উপর দিয়ে বেঁচে গেলাম দীপান্বিতা দিদি। একদম কারণ একদম। এই যে এই মানুষগুলোকে আমরা চিনেছি, এটা কি আমাদের পাওয়া নয়? কারণ শত্রু চেনা অবশ্যই। তো এক জীবনে অনেক বড় ব্যাপার। তা আমরা আমাদের শত্রু চিনেছি। আমাদের শত্রু বলতে ব্যক্তি রোকেয়া প্রাচীর শত্রু নয়, আমাদের রাষ্ট্রের শত্রু, দেশের। আমাদের সংস্কৃতির শত্রু, ঐতিহ্যের শত্রু, যারা কোনো সম্পর্ককেই শ্রদ্ধা করে না। যে মেয়েটি গতকালকে বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা উচ্চারণ করেছে, সে যখন আজকে খুব বিকৃত অঙ্গভঙ্গি করে যখন নেগেটিভ কথা বলে, তখন কিন্তু আমার তাকে কিছু বলতে হয় না, সাধারণ মানুষ ইচ্ছে ফেলে এই মেয়েটি বা এই অভিনেতার আসল সারমর্মটা। তো এই যে ধরো এই যে মানে এই জিনিসগুলো যুগে যুগেই ছিল, মির্জাফররা এখনো আছে। তবে আমি আমি যেটা আসলে আজকে আমাদের এই তিনজন যেহেতু আমরা একসাথে বলতে পারি যে আমাদের সাথে যারা ছিলেন তাদের অনেকেই খুব মানসিক নির্যাতন নিয়ে কেউ দেশ ছেড়ে গেছেন, কেউ লুকিয়ে আছেন, নীরবে নিভৃতে কষ্ট পাচ্ছেন। এই কষ্ট পাওয়া মানুষগুলো আমরা কিন্তু এখনো একসাথে আছি এত কিছুর পরও। এটাও একটা অনেক বড় পাওয়া যে আমরা যারা আদর্শের মানুষ আমরা কিন্তু হাত ছাড়িনি, আমরা বঙ্গবন্ধু কন্যাকে ছেড়ে যাইনি, আমরা বঙ্গবন্ধুর আদর্শ এবং বাংলাদেশের পক্ষে এখনো আছি। তো ওরা কিন্তু আর কথা বলছে না, কারণ ওদের কিন্তু সত্যিকার অর্থে যদি স্বৈরাচারের বিরুদ্ধে কথা বলার মতো সাহস থাকতো, তাহলে পৃথিবীর মানে অন্যতম স্বৈরাচার কিন্তু গত 6 মাস আমরা দেখছি, ওরা কিন্তু কথা বলেন। যখন সনাতনী ধর্মদের উপরে আঘাত এসেছে, 64 জেলার 64 জায়গায় যখন মন্দির ভাঙা হচ্ছে, যখন মাজার ভাঙা হচ্ছে, যখন কবরে আগুন দেওয়া হচ্ছে, যখন 32 পুড়িয়ে দেওয়া হচ্ছে, সংবিধান পাল্টে দেওয়া হচ্ছে, যখন বাংলাদেশের 3000-এর নাম উপরে পুলিশ পরিবর্তন করে হত্যা দেওয়া হচ্ছে, হয়েছে। পুলিশ, হ্যাঁ তখন পুলিশ। তখন তারা যখন সেখানে কথা বলছে না, তাদের চেতনা জাগ্রত হচ্ছে না, তাহলে ওই যদি তোর ডাক শুনে কেউ না আসে একলা চলো রে। রাইট। চলো, আমাদের একদম। আমাদের থিয়েটারের সংগ্রাম বন্ধু চলছে, আমাদের সংগ্রাম চলবে আজীবন। নিশ্চয়ই নিশ্চয়ই। আমি অরুণাদির কাছে একটু জানতে চাইবো যে ও আচ্ছা, ও উঠে গেছে। আচ্ছা, ওরা একটু ব্রেক নিয়েছে। নিশ্চয়ই। আহ দিদি, আমরা তো দেখতে পাচ্ছি যে আসলে 158 জন সমন্বয়কের মধ্যে আসলে 111 জনই হচ্ছে শিবির। তারা নিজেরাই এটা প্রকাশ্যে বলেছে। এবং তুমি যেটা বলছিলে, আমরাও এটা আসলে বুঝতে পেরেছি, এখন ধীরে ধীরে মানুষের সামনে এই জিনিসগুলো আসছে। 3-4 দিন আগে ঢাকা ইউনিভার্সিটিতে গণিত ভবনের উল্টো দিকে একটি লাশ গাছের উপরে ঝুলিয়ে রাখা হয়েছে, আমরা পুলিশের লাশ দেখতে পেয়েছি ব্রিজ থেকে ঝুলছে। আরো একজন বৃদ্ধ লোকের লাশ পরশুদিন দেখলাম একটি গাছের সঙ্গে ঝুলানো। আরো একটি ছেলের লাশ মানিকগঞ্জ না কোন গ্রামে একটা সনাতনদের অনেক বাড়িতে অনেক অনেক রকম কোন তাণ্ডব চলছে, কোন চুরির দায়ে সনাতনদের তাকে বাড়িতে। পিটিয়ে এই যে ঝুলিয়ে ঝুলিয়ে রাখা, এগুলো তো একেবারেই বোঝা যায় যে এগুলো জঙ্গি আক্রমণ। এবং তারা যে বলে এগুলো আওয়ামী লীগের প্রোপাগান্ডা, আওয়ামী লীগের প্রোপাগান্ডা আসলেই কিনা? কারণ 5 তারিখের পরে এই 3000 পুলিশ হত্যা করে আওয়ামী লীগের আসলে কি লাভ হবে? কিংবা তারা বলতে চাইছে যে সেই পুরানো হিন্দু মুসলিম দাঙ্গা ক্রিয়েট করা হচ্ছে আওয়ামী লীগের একটা পুরনো পলিটিক্স। তারা এটাই চাপিয়ে দিতে চাচ্ছে যে আওয়ামী লীগ এটা তৈরি করছে সেন্সেশন ক্রিয়েট করার জন্য। এই বিষয়ে তোমাদের দুইজনের আসলে কি মনে হয় যে আওয়ামী লীগের আসলে এখানে পাবার কি আছে? তারা তো এখন দেশেই নেই, আওয়ামী লীগ তো আসলে কোথাও নেই।
এটা থেকে আমি আসলে তারা আমার আমার আমি জন্ম থেকে যেটা দেখে এসেছি আর কি, যে কোনো পার্টির সময় যখনই একটা পার্টির পরিবর্তন হয় তখনই দেখে একটা অ্যানাউন্সমেন্ট আসে, এই যে শুনুন, সনাতন বাড়ির উপরে যেন কোনো হামলা না হয়। এই যে জিনিসটা বলে যখন, তার মানে হামলা করো, জিনিসটা কিন্তু এইরকম। তো হয়তো আহ যারা শুধু সনাতনদের বাড়িতেই যে হামলা হয় সেটা আমি বলি না, অবশ্যই যাদের ধরো ক্ষমতা কম, যারা খুবই নির্বিচার, যারা প্রতিবাদ করতে পারবে না বা বিচার চাইতে পারবে না, তাদের সেই ক্ষমতা নাই, তাদের বাড়িতেও হামলা হয়। কিন্তু হামলা কিন্তু সনাতনদের বাড়িতে, আমি আজকে বলছি, সব সময় হয়, সব আমলেই হয়েছে, কম এবং বেশি সেটাই কিন্তু পলিটিক্যাল লোকদের, আমরা মনে করি যে এটা দেখা উচিত ছিল আর কি। তো এই সময়ে অনেক বেশি হয়েছে, এরশাদের সময় হয়েছে, এরশাদের সময় আমাদের বাড়িতেও হয়েছে, এবং সেটা ক্রমাগত হয়। এবং সবচেয়ে বড় কথা যেটা হয়, সনাতন ধর্মের মানুষরা আতঙ্কে থাকে। একজন কবি, আমি নাম বলবো না, এই যখন এই মবটা শুরু হলো তখন বলছে যে আমি আমার স্ত্রীকে, তার স্ত্রী হচ্ছে সরকারি চাকরিজীবী, সে বলছে যাচ্ছে, আমি আমার স্ত্রীকে বলেছি সিঁদুরটা মুছে যাও, শাখা সিঁদুর খুলে যাও। এর চেয়ে কষ্ট একজন স্বামীর পক্ষে আর কিছু হতে পারে না, এটা কিন্তু হয়েছে। এবং তার মানে কি এই না যে আমাদের দেখলে, আমাকে প্রাচীকে দেখলে মারতো না? মারতো। সো হয় কি, আমাদের এই সময়গুলো, প্রত্যেকটা সময়ই আমরা আসলে কেউই নিরাপদ না। শুধু তারাই নিরাপদ যারা তাদের চেহারাগুলো পাল্টে একটা দলে ঢুকে যেতে পারে, বুঝছো? সো এই যে আজকে 16-17 বছর ধরে আমরা যাদেরকে দেখলাম আওয়ামী লীগের বিশেষ 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 মানে বিশেষ বিশেষ কাজে, মানে তারা অনেক ইনভলভ, সেখানে কিন্তু একজন রোকেয়া প্রাচী কাজই করেছে, সত্যি কাজ করেছে, আমরা দেখেছি, আমি তাকে ওয়েলিং করছি না, দেখেছি। এবং ওদের মতো অনেক মানুষ কাজই করে গেছে, আমরাও কাজ করেছি। কিন্তু আমাদেরকে পরিচয় দিতে হয়নি যে না, আমরা আসলে ওদের ভিতরে লুকিয়েছিলাম আমাদেরকে আড়াল করার জন্য, এটা আমাদের বলতে হয় নাই, বলতে হবেও না কোনোদিন। সো হুম। বাংলাদেশটা, আমার যেটা বিশ্বাস, গ্রামের মানুষ এখনো বিশ্বাস করে হিন্দু মুসলিম খ্রিস্টান বৌদ্ধ সবাই একসঙ্গে থাকবে। আমাদের শহুরে মানুষগুলো যারা শিক্ষিত, মানে অর্ধশিক্ষিত, এবং যারা ধর্মের নামে জিঘাংসা ছড়াচ্ছে ধর্মের নামে, তারা আসলে চাই যে বাংলাদেশটা সব সময় একটা, মানে উতাল পাতালের মধ্যে থাকুক, সব সময় একটা অস্থির অবস্থায় থাকুক, আমরা যে শান্তিতে থাকবো। আমি আওয়ামী লীগের কোনো নীতি নির্ধারণের জায়গায় ছিলাম না, তবে আমি বলতে চাই যে ধরেন একটা দল, একটা রাষ্ট্র যখন দল যখন একটা রাষ্ট্র চালাচ্ছে, বা অনেক ভুল হয় সংসারে, কিন্তু বাবা মার অনেক ভুল হয় না? ভুল হয় না? ভুল হতে পারে, ভুল হয়তো হয়েছে, কিন্তু দেখতে হবে যে তারা জনগণের জন্য কতটুকু চিন্তা করেছে। তারা যদি 90% জনগণের পক্ষে চিন্তা করে থাকে, আর 5% তো ভুল হতেই পারে, সে তো আর ঈশ্বর ভগবান কেউ না, তাই না? সে নিশ্চয়ই সেই নিশ্চয়ই। ভুলগুলো নিয়েই কথা বলুক। মানুষ, তুমি সব সুযোগ সুবিধা নিচ্ছ, তুমি 5%-এর জন্য একটা শান্তির মানে শান্তির দেশকে একটা কু করে ফেললা, একটা সন্ত্রাসী রাষ্ট্র বানিয়ে ফেলতেছো। এইটার জন্য কি কেউ, মানে সাধারণ মানুষ এখন বুঝতে পারতেছে আসলে কোথায় ছিল আর এখন কোথায় আছি। বাস্তবতার মধ্যে দিয়ে, অভিজ্ঞতার ভেতর দিয়ে না গেলে তো আসলে অনেক কিছু বোঝা যায় না সেই জায়গা থেকে। আজকে আমি ফেসবুকে দেখছিলাম আমাদের এই আজকের লাইভটা নিয়ে যে পোস্টার ক্রিয়েট করা হয়েছে আমার বলে, এবং বিভিন্ন জায়গায় বলছিল যে গণহত্যাকারী দলের সমর্থনকারীরা সম সম পরিমাণ অপরাধী। এবং আমাদের আলো আসবে এই গ্রুপটার বিষয়ে আমি পার্টিকুলারলি বলতে পারি যে তারা এইটাকে সেন্সেশন ক্রিয়েট করেছিল, ছাত্র হত্যা, গণহত্যা। হুম হুম তো হুম এদেরকে হুম। মারো, এদেরকে পিটাও। হ্যাঁ হ্যাঁ আসলে হ্যাঁ হ্যাঁ। গ্রুপ ক্রিয়েট হয়েছে ওখানে, আমরা কি বলছি এটা কিন্তু মূল জিনিস না। যে কারণে না না দিদি না। তোমার ওই যে কথাটা যে গরম পানি ঢালো, ওটার সঙ্গে তারা মিথ্যা কথা সংযোগ করে যে ছাত্রদের উপরে গরম পানি ঢালো, যে এরা এরা হচ্ছে আসলে সন্ত্রাসী, এইটাকে তৈরি করে একটা তকমা লাগিয়ে এটাকে ব্যবহার করতে চেয়েছে, যেটা প্রাচী দিয়ে ওখানে একটু আগে ওখানে মিডিয়া বললেন। ছিল, মিডিয়া ছিল, রাইট, তারপরে আমাদের রাইট, যে প্রাচী সহকর্মীরা দিয়ে ছিল। একটু আগে হুম। যেটা বলতে চাইলেন যে আসলে
তারা একটা ক্ষমতা দখল করতে চায়। সে প্রসঙ্গে আমরা আলাপ করেছি, কিন্তু প্রাচীদের কাছে আমি জানতে চাইবো, যেহেতু তুমি আসলে আওয়ামী লীগের সঙ্গে একজন নেত্রী হিসাবে সংযুক্ত, রোকেয়া প্রাচী, আসলে কি আওয়ামী লীগ এই গণহত্যার জন্য দায়ী? বা আমরা এখন কিছু ভিডিও দেখছি, অনেক কিছু প্রকাশ পাচ্ছে, দেখতে পাচ্ছি যে বিভিন্ন স্নাইপারের গল্প এবং বিভিন্ন আরো রকমের গল্প। এই যে গণহত্যার অভিযোগ, এটা আসলে কতখানি সত্য? আমরা এটাও দেখেছি যে জুলাই আসিফ নজরুল আসলে ইন্ডেমনিটি জারি করেছেন, দুইবার জাতিসংঘের তদন্তকারী দল এসে ঠিক মতন তথ্য উপাত্ত না পেয়ে চলে গেছেন। যদি আওয়ামী লীগই আসলে হত্যাকারী হতো, তাহলে তো ইন্ডেমনিটি প্রকাশ না করলে বরং আওয়ামী লীগকে ধরা যেত হাতে না তারা ভালোভাবে, এবং এই তদন্ত কমিটিকে আরো ভালোভাবে তথ্য দেয়া যেত, মানে পূর্ণ স্বাধীনতা দেয়া যেত। তো তুমি আসলে একজন নেত্রী হিসাবে কি বলতে চাও? আচ্ছা, আমি আগে তুমি এর আগে যে প্রশ্নটা করেছো সেটা একটুখানি বলি। এই যে আহ, আমরা যে সমস্ত লাশ দেখেছি, আহ, পানি থেকে, ডোবা থেকে অর্ধগলিত লাশ উঠে আসছে, অর্ধ পোড়া, তারপরে কবর দেয়া, ঝুলিয়ে রাখা, এখানে সেখানে কুপিয়ে পিটিয়ে পুড়িয়ে হত্যা করার ছবি আমরা দেখছি, লাশ পাচ্ছি, এবং অগণিত লাশের সন্ধান আমরা দেখছি। পুলিশেরই তো বলা যায় প্রায় 4,000-এর উপরে হবে, নেতা কর্মী তো অগণিত। তো যেটা ওরা বলার চেষ্টা করেছে, তুমি যেটি প্রশ্ন করেছিলে যে আওয়ামী লীগের লোকজন, তা আমার কথা হচ্ছে যে ক্ষমতায় যারা আছে, স্বরাষ্ট্র উপদেষ্টা, স্বরাষ্ট্র সচিব, যদিও স্বরাষ্ট্র সচিব যে হিজবুত তাহরীর একজন বড় প্রথম সারির প্রথম দিকের পৃষ্ঠপোষক ছিলেন, তো তাদের হাতে তো সব, আর এখন তো ভিডিওতে সবকিছু স্পষ্ট, কে কাকে মারছে, কে কাকে ধরছে, কে কাকে কোপাচ্ছে, কে কাকে ফাঁস দিচ্ছে, সবকিছু আমরা ভিডিওতে দেখতে পাচ্ছি। আপনি ধরেন, মিথ্যা কথা বললে তো হবে না। এই যে আওয়ামী লীগের নেতাকর্মী জেলে, 133 জন প্রথম সারির নেতা জেলে, প্রচুর কর্মী জেলে, অনেকে দেশের বাইরে, অনেকে আত্মগোপনে আছে, মামলা হাজারে 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 হাজারে, অগণিত। তো এত কিছুর মধ্যে কোথায় আওয়ামী লীগের নেতারা, কোথায় আওয়ামী লীগের কর্মী, কারো লাশ গলায় ঝুলানো? যদি তাই করে থাকে, তো আপনার প্রশাসন কি করছে? এই ব্যর্থ প্রশাসনের দায় নিয়ে তো স্বরাষ্ট্র উপদেষ্টাকে প্রথমে পদত্যাগ করতে হবে, দুজনকে, সচিব এবং উপদেষ্টা। তার মানে এটি হচ্ছে সম্পূর্ণ বানোয়াট, মিথ্যা, বারবার আওয়ামী লীগের ঘাড়ে দোষ চাপানোর একটা প্রক্রিয়া। আর ওই যে গণহত্যাকারী দল আওয়ামী লীগ, তারা বারবার বলেছে হাজার হাজার ছাত্র জনতা মারা গেছে, হাজার হাজার ছাত্র জনতা মারা গেছে। এই যে মিথ্যা গল্পটা, দেখো দীপান্বিতা, একটি মৃত্যু দুঃখজনক, একটি মৃত্যু কাম্য নয়। কিন্তু আমার কথা হচ্ছে, যে কয়জন মারা গেছে তার কথাটাই বলো না ভাই। এখানে হাজার হাজার বলে যে মানুষকে যে আবেগের জায়গায় তাড়িত করা হয়েছে, মানুষকে প্রতারিত করা হয়েছে, হাজার হাজার গণহত্যা, হাজার হাজার লাশ। ঠিক আছে, এখন সরকার তোমার হাতে। জাতিসংঘের কথা বলা হয়েছে, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনিও কিন্তু জাতিসংঘের কথা বলেছিলেন, জাতিসংঘের কথা তো বলা হয়েছে, দুবার এসে ফেরত গেছে। হাজার হাজার থেকে আমরা দেখলাম কত, 835। সেখানে আমরা, এবং সেখানে আমরা দেখছি এখন সেই যশোরে হোটেলে অগ্নিকাণ্ডে লুটপাট করতে গিয়ে, ওই যশোরে যে ওখানে 19 জন, ঠাকুরগাঁয়ে 2 জন, 4 জন, আরেকটা বাড়িতে ডাকাতি করতে গিয়ে, লুটপাট করতে গিয়ে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে 4 জন, এরকম বিভিন্ন জায়গায়। আমাদের গাজীপুরের সাবেক মেয়র জাহাঙ্গীর সাহেব, উনার এপিএস, তাকে মেরে ওরা ঝুলিয়ে রেখেছে, সেও এই শহীদদের লিস্টে আছে। এরকম অগণিত, মানে আওয়ামী লীগের নেতা কর্মী থেকে শুরু করে বিএনপি, মানে 5ই আগস্টের পরবর্তী সময় তাদেরকে লিস্টে ঢুকানো হয়েছে। কেন? আপনি যে লিস্টটা করেছেন, যে গ্যাজেটটি প্রকাশ করেছে, সেখানে স্থান কাল নেই, সেখানে উল্লেখ নেই কিভাবে মারা গেছে, যে মারা গেছে সে কে, কোন এলাকায়, কবে, কিভাবে, ডাক্তার কি বলছে, কোনো তথ্য প্রমাণ নেই। তার মানে এই যে মিথ্যা প্রচারণা দিয়ে সাধারণ মানুষকে বিভ্রান্ত করা হয়েছিল, এবং এখনো তারা আওয়ামী লীগকে এবং মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে তারা তো মার্কেটিং এ মাস্টার, এই ফেক স্টোরি মেকিং এ তারা মাস্টার। এবং তাদের এই ফেক আয়না ঘরের মতো, মানে ফ্লপ ফেক স্টোরি দিয়ে যে আয়না ঘর আজকে বানিয়েছে,
তারা তো আয়না ঘরের কথা বলেছে, কত স্টোরি আমরা দেখলাম, কত আয়না ঘরের কথা শুনলাম, কিন্তু আজ পর্যন্ত আয়না ঘর হয়নি, একটা শুটিং এর ঘর হয়েছে। ভবিষ্যতে আমরা আয়না ঘর নিয়ে, এই মিথ্যা আয়না ঘর নিয়ে শুটিং করতে পারবো না। এই যে বিভ্রান্তিকর তথ্য, মিথ্যা তথ্য, মিথ্যা প্রচারণা দিয়ে বঙ্গবন্ধু কন্যাকে নেগেটিভলি ব্র্যান্ডিং করা হলো, বাংলাদেশে নেগেটিভ ব্র্যান্ডিং করা হলো, এবং কি বলে বই ছাপানো হলো, বিভিন্ন ব্যাংকের যে ক্যালেন্ডার সেখানে এগুলো ছাপানো হচ্ছে, বিদেশে নিয়ে প্রচারণা করা হচ্ছে। দিনের শেষে আপনি কি দেখালেন? এমন একটি বাংলাদেশের সাথে পরিচয় করালেন আপনি এই 6 মাসে, যেখানে কোনো সাংবাদিক নিরাপদ, গণমাধ্যমের স্বাধীনতা নেই, যেখানে পর্যটক শিল্পের কোনো প্রসার নেই, যেখানে কোনো পর্যটকের জন্য নিরাপদ নয়। এরকম একটি বাংলাদেশকে আপনি পরিচয় করালেন। আপনার শেয়ার বাজার শেষ, আপনার ইকোনমি শেষ, আপনার সমস্ত কিছু শেষ। আপনার সাধারণ মানুষ খেতে পাচ্ছেন না, আপনি বই দিতে পারছেন না, আপনি ভাতা বন্ধ করেছেন, আপনার টাকা ছাপিয়ে বেতন দিতে হচ্ছে, আপনার সচিবালয়ের মধ্যে অগ্নিসংযোগ হচ্ছে, আপনি সেটি বলতে পারছেন না। আপনার উপদেষ্টারা হেলিকপ্টারে করে 150 টাকার কম্বল বিতরণ করতে যাচ্ছে। আপনার স্বরাষ্ট্র উপদেষ্টা কি করছে? আপনারা কি করছেন? সাধারণ মানুষের জীবন নিরাপত্তা কেন দিতে পারছেন? দিনে দুপুরে রাত্রেবেলা কিডন্যাপ হচ্ছে, কুপিয়ে মারছে, মেয়েরা রেপ হচ্ছে, আপনি কি করছেন? এগুলো এগুলো গণহত্যা না? 4000 গণহত্যা নয়? আরেকটি কথা তারা বোধ হয়, ওই যে আমি একবার বলেছিলাম একটু অশিক্ষিত আছে, আর মানে এতই অশিক্ষিত যে পড়তে চায় না। দেখেন, একজন বললো যে 16ই ডিসেম্বরে কেন ভারতীয় সেনাবাহিনীর হাতে আত্মসমর্পণ হবে? 16 ডিসেম্বর আমাদের না, বিজয় ডিসেম্বর দিবস, 16ই ডিসেম্বর বিজয় দিবস না? এমনই উপদেষ্টা এবং এমন তার ডিরেক্টর জেনারেল হয়েছেন আমাদের জামিল আহমেদ, তিনি আবার এখন বাংলা একাডেমি পুরস্কারও পেয়েছেন। তো উনি বলেন যে শেখ মুজিব উনি নাকি বঙ্গবন্ধু বলতে পারবেন না, ওনার জিভে এখন প্রবলেম হয়, আগে তো জিভে প্রবলেম ছিল। বলতেই তো চলে গেছিল ইন্ডিয়ায়, সে বলে এই যে জিনিসগুলো, এবং আমাদের মানুষজন একটু পড়েও দেখতে চায় না গ্যাজেটে কি লেখা আছে, কোথায় কি লেখা আছে। আজকে আপনি শিক্ষার্থীদের আন্দোলনের ফলে আপনি ক্ষমতা এসছেন, আজকে আপনি শিক্ষা অধিদপ্তরকে অর্ডার করছেন যে শিক্ষার্থী এবং শিক্ষা প্রতিষ্ঠান কোন রকমের প্রচারণা, কোন রকমের আন্দোলন করতে পারবেন। শিক্ষার্থীদের আন্দোলনই তো আপনি ক্ষমতায় বসে, আজকে শিক্ষার্থীদের মুখ বন্ধ করছেন। আজকে স্কুল কলেজ সব বন্ধ, আজকে স্কুল কলেজ ইউনিভার্সিটি সব বন্ধ, আজকে লেখাপড়া কোথায়? দরকার নাই তো লেখাপড়া, আন্দোলন করুক। আজকে আপনার চোখের সামনে 60 জন একদম মানে 60 জন নিম্ন যাদেরকে ধর আমাদের মাননীয় প্রধানমন্ত্রী ঘর দিয়েছেন, ভূমিহীন 60টা ঘর উপড়ে ফেলেছে। এটা কি রাতের অন্ধকারে? আপনার চোখে কি হচ্ছে আপনি দেখেন? এগুলো কি আওয়ামী লীগ করেছে? বিষয়টা হচ্ছে কি, দোষটা চাপাতে হবে, এবং এটা আজকে তারা বলছে, কিন্তু আজকে জনগণ এসব মানছে। আজকে জনগণ কিন্তু প্রশ্ন তুলছে, কোথায় আপনার গণহত্যা, কোথায় আপনার হাজার হাজার? আর এই যে আপনি ট্রাইব্যুনাল করেছেন, আপনি কি যুদ্ধ করেছেন? যুদ্ধ অপরাধীর ট্রাইব্যুনাল করছেন, কোথায় যুদ্ধ? কার সাথে? কোন দেশের সাথে? কিসের যুদ্ধ করেছেন? কোন পক্ষের সাথে? যুদ্ধ তো একটা দেশের সঙ্গে অপর একটি দেশের হয়। আপনি যেটা করেছেন, আপনি রাষ্ট্রের বিরুদ্ধে গেছেন পাকিস্তানের দোসরদেরকে নিয়ে, আপনি রাষ্ট্রের বিরুদ্ধে গেছেন বাইডেন প্রশাসন, ক্লিন্টন ফাউন্ডেশনের মদত নিয়ে, আপনি রাষ্ট্রের বিরুদ্ধে গেছেন, সংবিধানের বিরুদ্ধে গেছেন, আপনি সংবিধান লঙ্ঘন করেছেন, আপনি রাষ্ট্রদ্রোহিতার কাজ করেছেন, এবং উপদেষ্টা সহ এই রাষ্ট্রদ্রোহিতার মধ্যে এই যে যারা আমাদেরকে নিয়ে সংস্কার করতে চেয়েছে সকলেই, প্রত্যেকটি মানুষ যে টকশোতে বসে মিথ্যা প্রচারণা করেছে সেও এই রাষ্ট্রদ্রোহিতার সামিলে পড়বে। কিন্তু রাষ্ট্র ভাই, আপনি রাষ্ট্রের বিরুদ্ধে কি করে যান? আপনি বাংলাদেশের মুখোমুখি দাঁড় করিয়েছেন, কি পেয়েছে? ষড়যন্ত্র। আজকে আমাদের যে কলিগরা আমাদের বিরুদ্ধে, রাষ্ট্রের বিরুদ্ধে দাঁড়িয়েছে, সে তার সন্তানকে আজকে নিরাপদে স্কুল কলেজে পাঠাতে পারছে? আজকে ব্যাংক থেকে টাকা তুলে সে নিরাপদে আসতে পারছে? আজকে নিরাপত্তা কোথায়? কেন আপনার সরকার নিরাপত্তা দিতে পারছে না? এগুলো তো কেউ দেখতে পাচ্ছে না, কেন চ্যানেলে দেখানো হচ্ছে না, কোন সংবাদ মাধ্যমে আসছে না। আমার কাছ থেকে বিদেশ থেকে কল আসে, বিভিন্ন ঘটনা শুধুমাত্র ব্যক্তিগত সংযোগ সোশ্যাল মিডিয়ার মাধ্যমে জেনে বলে, এগুলো তো কিছুই দেখাচ্ছে না দীপান্বিতা নিউজ চ্যানেলে বা কোথাও। আমরা শুনেছি যে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার নাকি স্বৈরাচারী সরকার ছিল,
গণমাধ্যমের কোনো স্বাধীনতা ছিল না, অথচ বিভিন্ন ওনাকে মানুষকে সকল আমরা কিছু বলা দেখেছি। গেছে, রাইট, হুম বিভিন্ন মানুষকে দেখেছি উনি যে বলতে ওনার দিয়েছে। সমালোচনা করেই আসলে ফেমাস হয়েছেন। হুম হুম কিন্তু হুম এখন আমরা কোনো কিছু বলতে পারছি না বিধায় এই যে হুম আমাদের অল্টারনেট মাধ্যমগুলো আসলে তৈরি হয়েছে নিজের হুম হুম দেশের বললে প্রয়োজনে, কলম কিংবা ভেঙে দিবে, হ্যাঁ কলম বলে রুমান্বিতা, ভেঙে দিবে। বললে দিবে। কলম ভেঙে দিবে, বললে এই জন্য চ্যানেল বন্ধ দিদি, করে দিবে, হুম হুম এই জন্য আমরা কিবোর্ড ব্যবহার বললে করা চ্যানেল শুরু বন্ধ করে করেছি। দিবে। হুম হুম এই হুম হ্যাঁ, কারণেই আমরা কিবোর্ড ব্যবহার করা শুরু করেছি। যাই হোক, আমাদের লাইভের আমরা অনেকক্ষণ আগেই আমাদের সময় শেষ, কিন্তু আলোচনা খুবই জরুরি আলোচনা, যেগুলো আমি মনে করি যে আমাদের দর্শক এবং বাংলাদেশের মানুষের জানবার প্রয়োজন ছিল। যেটা হয়তো আমরা আজকে রোকেয়া প্রাচীর মাধ্যমে, অরুণা বিশ্বাসের মাধ্যমে অনেকটাই জানতে পেরেছি। লাইভের শেষ করবার আগে আমি বলতে চাই যে আমাদের বর্তমান দেশের অবস্থা এখন, অরুণা দিও বললেন, প্রাচী দিও বললেন, যে মানুষ এখন বুঝতে পারছে, দেখতে পাচ্ছে। জুলাইয়ের সময় হয়তো আমরা কিছুটা আঁচ করতে পেরেছিলাম যে এই আন্দোলনের পিছনে আসলে লুকানো মুখোশ এবং লুকানো শক্তির ভয়াবহতা আমরা তখন বোঝাতে ব্যর্থ হয়েছি। দেশ এখন খুব খারাপ অবস্থার মধ্যে আছে, দেশ বিদেশের মানুষও জানে, আর অনেক মানুষই আছে যারা অস্বীকার করছেন, তারা আসলে আজীবনই অস্বীকার করে যাবেন। এই মুহূর্তে ইয়াং জেনারেশন হোক, দেশের আপামর মানুষের হোক, তাদের কি করণীয়, আমাদের কোন জায়গায় আসলে ফোকাসটি করা উচিত, আমাদের এই মুহূর্তে কি করা উচিত, কি সচেতনতা নিজেদের মধ্যে তৈরি করা উচিত, এই বিষয়ে আমি দুজনকেই বলবো আমাদের লাইভ শেষ হওয়ার আগে দর্শকদের উদ্দেশ্যে কিছু বলতে। আমি অরুণাদিকে দিয়ে শুরু করতে চাই। আহ আমার কাছে মনে হয় যে উম, যারা যে ক্লাসের নাগরিকই হোক, বা আমি বলছি শ্রেণীবিন্যাসটা এইভাবেই করছি। আমি কিন্তু অনেক আমাদের শ্রদ্ধেয় রিকশাওয়ালা ভাইদেরকেও শুনি যে ওনারা অনেক শিক্ষিত মানুষের মতো কথা বলে, বুদ্ধিমান মানুষের মতো কথা বলে, এবং ওনারা বুঝে বলেন, কারণ ওনারা জানেন ওনাদের জীবন যাত্রাটা কোন পর্যায়ে গেছে। ওনারা কিন্তু সেই অবস্থান থেকেই কথাগুলো বলেন। তা আমার মনে হয় যে আমরা কারো কথা বিশ্বাস না করি, আমরা আমাদেরকে যদি বিশ্বাস করি, আমাদের অবস্থান আমরা যদি একটু চোখ কান খোলা রাখি, তাহলে কিন্তু বুঝতে পারবো যে দেশটা আসলে কোথায় যাচ্ছে। তো আমার কাছে মনে হয় যে যে বোঝে, যে জানে, সে যদি 10টা মানুষকে বোঝানোর সামর্থ্য থাকে, উনি যেন বোঝান যে আসলে আমরা কোথায় আছি, কিভাবে আছি। তো যেই মানে শুধু মানে চিলে কান নিয়ে গেছে দৌড়াচ্ছি, এটা না করে আমরা যদি সচেতন ভাবে বোঝাবার চেষ্টা করি। এবং আমার অনুরোধ হচ্ছে সেই সব সন্তানের বাবা মাকে, যে বাবা মারা অনেক, আপনারা জানেন যে আপনারা আসলে কত মিস ইনফরমেশনে আপনারা রাস্তায় নেমেছিলেন, এখন নিশ্চয়ই বুঝতে পারছেন যে ইনফরমেশন গুলো ভুল ছিল। আপনারা যদি আপনাদের সন্তানকে বোঝান, আপনারা যদি তাদেরকে বলেন পড়াশোনায় মনোনিবেশ করতে, যার যেটুকু অবস্থান আর কি, তাহলেই আমার মনে হয় যে আমরা সচেতন হতে পারবো। আমি মা হিসেবেই বলছি যে সন্তানরা যেন বুঝবার চেষ্টা করে যে আসলে কি হচ্ছে, কি হতে যাচ্ছে, কেন হচ্ছে। এই বিচার বিশ্লেষণ গুলো নিজেরা যেন বুদ্ধি দিয়ে, কারো কথায় কারো প্ররোচনায় প্ররোচিত না হয়ে, যেন নিজেরা নিজেদেরকে শোধরাবার চেষ্টা করে যে আসলে আমাদের কি হচ্ছে, কি হতে পারে, বা কি স্টেপ গেলে আমরা আমাদেরকে, আমাদের আরো বাংলা বা আমাদের বাংলাদেশটা সুন্দর হবে, সুন্দর হবে, সুস্থ হবে। এই Okay, ধন্যবাদ। প্রাচীদি। আমি দর্শকদের একটা অনুরোধ করবো, সেটা হচ্ছে যে দুটো শব্দ খুব চলছে, সেটা হচ্ছে গণহত্যা, একটা হচ্ছে মেটিকুলাসলি ডিজাইন। আমি সবাইকে একটু বলবো যে জুলাই আগস্টে কিন্তু গণহত্যা বাংলাদেশ আওয়ামী লীগ গণতন্ত্র শেখ হাসিনার মাধ্যমে হয়। যেটা হয়েছে সেটা হচ্ছে মেটিকুলাসলি ডিজাইন করে হত্যা করা হয়েছে, এবং সে হত্যার সংখ্যা অগণিত, এবং সেটা এখনো হচ্ছে। এবং স্থাপনা থেকে শুরু করে যা কিছু ধ্বংস, সবই এই রাষ্ট্রের বিরুদ্ধে যা চক্রান্ত, সেটা হচ্ছে মেটিকুলাসলি ডিজাইন করা একটি চক্রান্ত, যেটি নিজ মুখে ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব স্বীকার করেন। এবং সেই স্বীকারোক্তির পাশাপাশি উনি রিসেট বাটন দিয়ে আমাদের পুরনোকে মুছে দিতে চেয়েছে, এবং উনি আজকে পর্যন্ত বাংলাদেশকে, 1971 সংবিধানকে, বঙ্গবন্ধুকে এবং আমাদের জাতীয় ঐতিহ্যগুলোকে মুছে দেওয়ার চেষ্টাতেই কাজ করে যাচ্ছে। এটি আমাদেরকে বুঝতে হবে এবং এর বিরুদ্ধে সোচ্চার হতে হবে। আমাদের বাচ্চারা কেউ স্কুলে এখন পড়াশোনা করতে পারছে না, পড়াশোনার পরিবেশ নেই। স্কুল, কলেজ, ইউনিভার্সিটি গুলোতে প্রকৃত অর্থে যে পরিবেশ দরকার, সেটির প্রধানতম দায়িত্ব নিতে হবে বাবা মা। বাবা মা যদি সচেতন হন তার ছেলেমেয়েরা কি করছে,
এখন এটা খুব জরুরি একটা বিষয়। আমাদের প্রজন্ম কোথায় যাচ্ছে? আমাদের প্রজন্ম কিন্তু রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করার জন্যই ডক্টর মোহাম্মদ ইউনূস কিন্তু 17 বছরের বাচ্চাদের ভোটাধিকারে আনবার চেষ্টা করছে। এই ষড়যন্ত্রগুলো মাথায় নিতে হবে, বুঝতে হবে। আর এই যে আন্দোলন, এই ষড়যন্ত্র, এই চক্রান্ত স্বাধীনতা বিরোধীদের, এর থেকে বাংলাদেশকে রক্ষা করার দায়িত্ব কিন্তু এককভাবে বাংলাদেশ আওয়ামী লীগের নয়, এটা রাষ্ট্রের বিরুদ্ধে একটা চক্রান্ত। এর দায় দায়িত্ব আমার, আপনার, আমাদের সকলের। এবং এই রাষ্ট্রকে যদি আমরা এখনই স্বাধীনতা বিরোধীদের কাছ থেকে রক্ষা করতে না পারি, এই রাষ্ট্র যেখানে পৌঁছে যাচ্ছে এটা জঙ্গি সন্ত্রাসী রাষ্ট্রে। 5ই আগস্টের পর সন্ত্রাসী জঙ্গিরা কেউ কিন্তু আর কারাগারে নেই, সকলে বেরিয়ে এসেছে এবং প্রতিদিন প্রতি মুহূর্তে 72 ঘন্টায় 70টা লাশ হচ্ছে। এই সকলের পৃষ্ঠপোষক এই সব। এখন দায়িত্ব আমাদের সকলের, আমার, আপনার, আমাদের, যে আমরা স্বাধীনতা বিরোধীদের সমর্থন করব আর স্বাধীনতার পক্ষে রাজনৈতিক দলকে সমর্থন করবো। আমার দেশ বাংলাদেশ, আমরা মুক্তিযুদ্ধের দেশ, আমরা আমাদের দেশের পক্ষে। সকলের কাছে আমার বিনীত অনুরোধ। ধন্যবাদ আর দিদি। আমাদের শিল্পীদের আমি 10 সেকেন্ড আমার শিল্পীদের কথা বলতে চাই যে আমাদের শিল্পীদেরকে বলবো যে অনেকেই নীরবে নিভৃতে খুব মানসিক কষ্টে আছেন, তাদেরকে শুধু বলবো যে আমরা কেউ নীরবে কেউ সরবে, যে যেখানে থাকি, আমরা যারা বঙ্গবন্ধুর সৈনিক আদর্শের মানুষ, আমরা কিন্তু এখনো এক জায়গায় আছি। আমাদের বিজয় আসবে। জয় বাংলা, জয় বঙ্গ। ধন্যবাদ প্রাচীদি। দর্শক শ্রোতা, আপনারা যারা এতক্ষণ দেখছিলেন তাদের উদ্দেশ্যে আমি একটি কথা বলবো, যদি এখানে কোনো জেনজি জেনারেশন থেকে থাকো, আমার শুধু একটাই প্রশ্ন, যে আসলে এই আন্দোলনের শুরুতে এই যে 111 জন সমন্বয়কের যে আসল পরিচয়, যে তারা শিবির নেতা, এই পরিচয়টা যদি তোমরা জানতে, তোমরা কি 5 জনও আসলে তাদের পেছনে দাঁড়াতে কিনা? নিশ্চয়ই দাঁড়াতে না। তার অর্থ তোমরা প্রতারিত, আমরা প্রত্যেকে প্রতারিত। তারা একটি জাতির সঙ্গে আসলে প্রতারণা করেছে ছদ্মনামে, আর সেই ছদ্মটার নাম হচ্ছে কোটা আন্দোলন। এটা যে একটা কোটা আন্দোলন ছিল না পরবর্তীতে এবং এখন, সেটা অনেক বেশি সুস্পষ্ট। প্রাচীদের মাধ্যমে আপনারা জানতে পারলেন, অরুণাদির মাধ্যমে আপনারা অনেক কিছু জানতে পারলেন। আমারও একই কথা, দেশকে ভালোবাসার জন্য একটি নির্দিষ্ট দলের ব্যানারে আসবার কোনো দরকার নেই। একটি দেশের সার্বভৌমত্বের উপর আঘাত মানে আপনার উপরে আঘাত, আমার উপরে আঘাত, আমাদের প্রত্যেকের উপরে আঘাত। রোকেয়া প্রাচীদির সাথে এবং অরুণা বিশ্বাস দিদির সাথে আমি একই সঙ্গে গলা মিলিয়ে বলতে চাই, আমাদের আন্দোলন এখানে শেষ নয়। আমাদের আলো আসবে। এই দেশকে মৌলবাদী এবং জঙ্গিবাদের থেকে রক্ষা করতে হবে এবং আলো আসবেই। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। জয় বঙ্গ।